গত ক্লাসে একটা ফাইল তৈরি করছিলাম, এই হচ্ছে সে ফাইল। কিভাবে তৈরি করছি, রাইট ক্লিক করে নিউ টেক্সট ডকুমেন্ট। আচ্ছা, আমরা এই ক্লাসেও সেম ভাবে একটা ফাইল তৈরি করি, নিউ টেক্সট ডকুমেন্ট। গত ক্লাসে আমি একটা নাম বলছিলাম, ফাইলের একটা নাম বলছিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই নামে সেভ করতে বলছিলাম, কেন এই নামটাই, কেন অন্য নামে সেভ করলেও তো হয়, তাই না? আচ্ছা, আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, সাপোজ ধরে নেন এই ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইটে গেলাম আমি, এই ওয়েবসাইটে যাওয়ার পর আমাকে এক্সট্রা করে কোনো ফাইলের নাম লেখা লাগতেছে? কোনো ফাইলের নাম লিখতে হচ্ছে এরকম, সাপোজ অ্যাবাউট ডট এইচটিএমএল এই টাইপের কিছু লিখতে হচ্ছে না। আসলে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল আপলোড করা আছে, ওইটা থেকেই এই ইন্টারফেসটা শো করতেছে। কোন ফাইল থেকে? ইন্ডেক্স ডট এইচটিএমএল। কিন্তু যেহেতু ফাইলের নামটা ইন্ডেক্স, এই জন্য আমাকে আর কষ্ট করে ওই ফাইলের নামটা লিখতে হয় না। ওয়েবসাইটে গেলেই অটোমেটিক ইন্ডেক্স ডট এইচটিএমএল এর আউটপুটটাই ওয়েবসাইটের মেইন পেজে শো করে, মানে হোম পেজে। বুঝতে পারছি? আরেকবার বলি, আমাদের অনেক নামে ফাইল থাকতে পারে, সাপোজ ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমি ডট এইচটিএমএল, আপনি ডট এইচটিএমএল, অনেক নামে। আমি সবগুলো একটা ওয়েবসাইটে আপলোড করলাম, হোম পেজে ঠিক ওই ফাইলটার আউটপুটই শো করবে যে এটার নাম কি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই জন্যই আমরা সবসময় ফাইলের নাম কি দিব, ইন্ডেক্স, রাইট? আচ্ছা, এবার এটাকে আমি ওপেন উইথ নোটপ্যাড দিয়ে ওপেন করি। আচ্ছা, তো গত ক্লাসে আমি কিছু ট্যাগ দেখাইছিলাম, সাপোজ h1 ট্যাগ, দিস ইজ হেডিং। আজকে একটু ডিফারেন্টলি দেখবো আমরা কিরকম। আমরা যখন একটা এইচটিএমএল ফাইল তৈরি করব আর ভিতরে লিখবো, কিছু ফর্মালিটিস আছে যেগুলো আমাদের মেনটেন করতে হবে। যেমন একদম উপরে একটা লাইন লিখতে হবে, মুখস্থ লাইন, লেস দেন, এক্সক্লেমেশন সাইন, ডক টাইপ, সরি, এইচটিএমএল, এটা লিখতেই হবে, মাস্ট। ফাইলের একদম পরে এই কথাটা লিখতেই হবে। কেন? আমাদের ব্রাউজারকে বুঝাইতে হবে আমরা একটা ডকুমেন্ট টাইপের ফাইল ওপেন করাচ্ছি। আর তার চেয়ে বড় কথা, যদি এটার কোনো মিনিং নাও থাকে, তারপরও আমরা এটা ইউজ করব কেন? ভ্যালিডেট করার জন্য। ভ্যালিডেট কি জিনিস? একটা ক্লায়েন্টকে যখন আপনি একটা ফাইল তৈরি করে পাঠাবেন, সে চেক করবে, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে চেক করবে আপনার এই ফাইলটা স্ট্যান্ডার্ড কিনা। যদি আপনি এই লাইনটুকু না লিখেন, তখন বলবে এটা স্ট্যান্ডার্ড না। বুঝতে পারছি? সো দুইটা কারণে ইউজ করবো। একটা হচ্ছে আমাদের ব্রাউজারকে রিয়েলাইজ করাবো আমরা একটা ডকুমেন্ট টাইপের এইচটিএমএল ফাইল তৈরি করতেছি। আর সেকেন্ড কথা, আমাদের এই ফাইলটাকে স্ট্যান্ডার্ড করার জন্য কিংবা এইচটিএমএল এর নিয়ম ফলো করার জন্য আমরা এই লাইনটা লিখব। ক্লিয়ার? ওকে, কি লিখছি? আরো কারণ আছে, আস্তে আস্তে জানবো আমরা। লেস দেন, এক্সক্লেমেশন সাইন, ডক টাইপ, এইচটিএমএল। ডক টাইপটা বড় হাতে লিখছি, এইচটিএমএল ছোট হাতে লিখছি কেন? আসলে ব্যাপারটা হচ্ছে এইচটিএমএলটাকেও ক্যাপিটাল লেটারে লিখতে হয়, তা আমি লিখছি স্মল লেটারে। কারণ হইতেছে এই টোটাল জিনিসটা চার ভাবে লেখা যায়। এটা হচ্ছে আপনার ডক টাইপ এইচটিএমএল, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড। আরেকভাবে লেখা যায় এইচটিএমএলটা স্মল লেটারে, আরেকভাবে লেখা যায় ডক টাইপ এইচটিএমএল। অন্য একটা ওয়ে আছে, সেটা হইতেছে আপনি এক্স্যাক্টলি যেই ভার্সনটা ইউজ করবেন এইচটিএমএল এর, ওই ভার্সনের কোডটা ইউজ করতে হবে। যেমন HTML3, HTML4, HTML4.1, প্রত্যেকটাতে আলাদা আলাদা লাইন লিখতে হইতো। HTML5 বের হওয়ার পরে আমাদের শুধু এতটুকু লিখলেই হয়। ঠিক আছে? আমরা একটা কাজ করি, w3schools.com এ যাই। সরি, w3schools। এখানে দেখেন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়াল আছে, HTML, CSS, বুটস্ট্র্যাপ, হাবিজাবি। এটা ল্যাঙ্গুয়েজ না, এটা একটা ফ্রেমওয়ার্ক। আচ্ছা, আমরা লার্ন HTML এ ক্লিক করি। ক্লিক করার পর একদম নিচে যান, কি লেখা?
নেক্সট চ্যাপ্টার। আচ্ছা, নেক্সট চ্যাপ্টারে যান। এবার একটু নিচে নামতে নামতে দেখবেন কি HTML5 যখন বের হয়েছে তখন আমাদের কি লিখতে হচ্ছে, ডক টাইপ HTML। আমি এভাবে লিখছি না? ওকে, এটা হচ্ছে HTML5 যখন বের হয়েছে ঠিক তারপর থেকে আমরা এভাবে লিখি। এটাই এখন স্ট্যান্ডার্ড। যখন HTML5 বের হয় নাই, মানে HTML5 এর আগের ভার্সন HTML 4.0.1, তখন লিখতে হইতো কিভাবে দেখেন, ডক টাইপ HTML পাবলিক ইকুয়াল হাবিজাবি বহুত বিশাল দুইটা জিনিস লিখতে হতো আমাদেরকে। ঝামেলা না? ওটাই HTML5 একটু ইজি করে দেওয়া হয়েছে। একটু দেখেন কোনটা কত সালে বের হয়েছে। নর্মালি HTML বের হয়েছিল 1991-এ। এগুলো মনে না রাখলেও চলবে, সমস্যা নেই, জাস্ট আইডিয়া নিতেছি আমরা। HTML 2.0 বের হয়েছে কত সালে? 95-এ। আচ্ছা, 3.2 বের হয়েছে 1997-এ। আচ্ছা, 4.1 মানে এক্স্যাক্টলি ইমিডিয়েট এর পরের ভার্সনটা 1999, মানে আমরা তখন 1-2-তে পড়ি আর কি। XHTML এটার এক্স্যাক্টলি ইমিডিয়েট পরের ভার্সন। আমরা অনেক সময় দেখবো অনেক জায়গায় XHTML লেখা থাকে, মনে করি এটা মনে হয় HTML এর মতোই অন্য কিছু। না, ওটা HTML এর একটা ভার্সন। 4.0.1 এর পরে যে HTML এর ভার্সনটা বের হয়েছিল ওটাকে XHTML বলা হয়, যেটা বের হয়েছে কত সালে? 2000 সালে। পরে 14 বছর কোনো আপডেট হয় নাই। তারপর 2014 মানে গত বছর HTML5 বের হয়েছে। ওই HTML5 বের হওয়ার পর থেকে আমরা এখন HTML5 এর রুলস গুলো ফলো করি। অনেকে বলবে আপনাদেরকে আগে HTML শিখতে হবে পরে HTML5। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি আগে এটা শিখেন তারপরে এটা শিখেন, হইলো কিছু? আপনাকে HTML5 এর নিয়ম অনুযায়ী কাজ করতে হবে বা প্রথম থেকে শিখতে হবে। এই জন্য আমরা HTML5 প্লাস HTML5 এর আগের যে জিনিসগুলো, এগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড ওগুলোই আস্তে আস্তে শিখবো। যেমন HTML5 এর আগে কিন্তু এটা ছিল, কিন্তু এখন আমরা ইউজ করবো কোনটা? এটা। যেহেতু আমরা এখন 2015-এ বসে আছি, 2015-তে, আপনি যদি টাইম মেশিনে করে 2013-তে চলে যান তাহলে আবার এটা ইউজ করবেন। বুঝতে পারছি? আচ্ছা, তো সিস্টেম বা স্ট্যান্ডার্ড হইতেছে ডক টাইপটা ক্যাপিটাল লেটারে থাকবে আর HTML-টা কি স্মল লেটারে থাকবে। না, প্রবলেম হবে না, বাট এরকম লেখাটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, তারপর আমরা যেটা করব, এখানে একটা ট্যাগ শুরু করব। ট্যাগের নামটা হচ্ছে HTML। আমি আগের ক্লাসে দেখেছি একটা ট্যাগ যখন শুরু হয় অবশ্যই সেটার ক্লোজিং থাকবে, শেষ থাকবে। এটাও সেম ভাবে /HTML করে আমরা শেষ করে দেব। এগুলো জাস্ট ফর্মালিটিস, মনে রাখার জিনিস, বুঝার কিছুই নাই। তারপরে নিচে নামায় দিব যে এর ভিতরে আমি কিছু একটা লিখতে চাচ্ছি। এইবার এর ভিতরে আবার দুইটা আলাদা আলাদা ট্যাগ লিখতে হবে। হেড শুরু করছি না, শেষ হবে তো নাকি? শেষ করে দেন, সরি, হেড। আবার হেড শেষ হওয়ার পরে বডি নামের আরেকটা ট্যাগ শুরু হবে। এটা যেহেতু আমরা শুরু করে ফেলছি, এটারও কি শেষ থাকবে। আমি একদম শুরু থেকে সিরিয়ালি লিখি, ডক টাইপ HTML শুরু হবে, HTML শেষ হবে। তারপর হেড শুরু হবে, হেড শেষ হবে। বডি শুরু হবে, বডি শেষ হবে। ধরে নেন এটা একটা মানুষ, এই স্ট্রাকচারটাকে একটা মানুষ হিসেবে কল্পনা করেন। এটা হচ্ছে তার চুল। কি এটা? এটা হচ্ছে তার চুল। ডক টাইপ HTML-টা এখান থেকে তার মাথা থেকে পা পর্যন্ত শেষ হয়ে গেছে। ঠিক তার টোটাল বডি স্ট্রাকচারের মধ্যে মাথা আছে, আর মাথার নিচ থেকে আবার কি বডি শুরু হয়েছে। আপনারা যে ভুলটা করবেন, হেড শুরু করে বডি শুরু করবেন, পরে চিন্তা করবেন আমি তো শেষ করি নাই, তাহলে আবার হেড শেষ করি, আবার বডি শেষ করি, হইলো কিছু? মাথা শুরু হয়ে তারপর শরীর শেষে আবার মাথা শেষ হবে না, মাথা শুরু হয়ে মাথা আগে শেষ হবে, তারপর কি বডি শুরু হয়ে বডি শেষ হবে। ব্যাপারটা তো এরকম। আচ্ছা, এই ভুলটা করবেন না। এজন্য অলওয়েজ এই জিনিসটা ইগনোর করবেন। কোন জিনিসটা? একটা জিনিস শেষ করে তারপরে একটা জিনিস শুরু করে তারপর আরেকটা শুরু করবেন না। যেটা শুরু করবেন সাথে সাথে শেষ করবেন। যেমন হেড শুরু করে একদম ইমিডিয়েটলি শেষ করে দিবেন, তারপর আবার অন্য কিছু শুরু করেন, সমস্যা নেই।
মানে শুরু করার সাথে সাথে শেষ করে দিবেন, যাতে ভুলে না যান যে আমি একটা কিছু শেষ করি নাই। আচ্ছা, এবার কিছুক্ষণ তাকায় থাকেন স্ট্রাকচারের দিকে। তাকায় থাকলে অনেক কিছু বোঝা যায়। প্রথমে ডক টাইপ এইচটিএমএল লিখছি, এটা সিস্টেম। এইচটিএমএল শুরু করছি মানে বুঝাইলাম আমার শরীরটা এখান থেকে শুরু হয়েছে, তারপর শেষ হয়ে গেছে। ঠিক তার ভিতরে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হেড আর একটা কি বডি, দুইটা ট্যাগ আর কি, হেড বডি। আমাদের এই স্ট্রাকচারটা সবসময় লিখতেই হবে, কিছু করার নেই, অলওয়েজ লিখে নিতে হবে। যখনই কাজ শুরু করব তখনই এই স্ট্রাকচারটা প্রথমে লিখে নিতে হবে, এরপর কাজ শুরু করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন, বা অপিনিয়ন থাকলে বলেন আমাকে। নাই? আপনি আছে? কোনো অপিনিয়ন নাই? ওকে, আর কোনো অপিনিয়ন নাই কারো? আছে, সমস্যা নাই, এতটুকু বুঝছি তো। ওকে, এখন থেকে আমরা নোটপ্যাড ইউজ করব না। আপনারা বাসায় গিয়ে এতটুকু স্ট্রাকচার লেখার জন্য নোটপ্যাড ইউজ করবেন। যখন এটা লেখা শেষ হয়ে যাবে এরপর থেকে আর কখনো নোটপ্যাড ইউজ করতে হবে না আপনাকে। আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করব বাসায় গিয়ে। সফটওয়্যারের নামটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। সফটওয়্যারের নামটা কি? নোটপ্যাড প্লাস প্লাস। আবার বাসায় গিয়ে ডাউনলোড করে ইউজ করা শুরু করে দিন না, আগে স্ট্রাকচারটা লিখবেন নোটপ্যাডে। আপনাদের অপিনিয়ন থাকা উচিত ছিল। কিরকম অপিনিয়ন? আমি এখানে এইচটিএমএল শুরু করছি, এইচটিএমএল শেষ করছি, এতখানি গ্যাপ তৈরি হলো কেমনে? এন্টার দিছি, এন্টার দিলে গ্যাপ তৈরি হয়। ট্যাবের জন্য বলছেন দুইজন, বাকিরা তো জানে না। জানার কথা, জানার কথা সবার। আপনি জানতেন যে এই স্পেসটা কিভাবে তৈরি হয়? এই যে স্পেস তৈরি করতেছি, জানতেন না? জিজ্ঞেস করতে ইচ্ছা করে না যে এটা কিভাবে করছেন? আমি জানি যে কার মনে কি কোশ্চেন আসা উচিত, ঠিক আছে? সো কোশ্চেন তৈরি করার ট্রাই করবেন। বাসায় গিয়ে ঠিকই মনে হবে এটা কিভাবে করছিল, তখন আবার পরের দিন সেম কোশ্চেনগুলো নিয়ে আসবেন। আমি যখন অ্যান্সারগুলো দিব বাকিরা বিরক্ত হবে। একটা জিনিস যখন আমি করব, সাপোজ আমি ডেস্কটপে চলে আসছি উইদাউট মাউস, জানা উচিত যে আসলে আমি কি প্রেস করে ডেস্কটপে চলে আসছি। আজকে থেকে এই হ্যাবিটটা তৈরি করেন। একটা জিনিস দেখছেন, একটা বাচ্চা ছেলেও যখন 2 বছর হয়, কিছু দেখলেই বলে ওইটা কি, এটা কি, এটা কিভাবে করে, এটা কিভাবে করে। ওই ধরনের মেন্টালিটি তৈরি করেন আজকে থেকে। কিছু একটা দেখে কোশ্চেন তৈরি করেন, এটা কিভাবে করছি আমি। আমি অ্যান্সার দিব না, আমি নিজে থেকে অ্যান্সার দিলে সারা পুরো ক্লাস চলে যাবে। আমি কি কি কোশ্চেন আসা উচিত এরকম কয়েক হাজার কোশ্চেন তৈরি করতে পারবো। বাট আপনারা আসলে বেসিক জিনিসগুলা জিজ্ঞেস করা উচিত। যেমন আমি একটা কাজ করলাম, আপনি আগে থেকে এই জিনিসটা জানেন না, চিন্তা করতেছেন সুজন ভাই দেখা যায়, পরে জিজ্ঞেস করবো না, না পরে আমি অ্যান্সার দিব না। যদি মনে করে থাকেন আমি আজকের ক্লাসে যা দেখাইছি এটা কালকে আবার সলভ করে দিব, তাহলে ভুল চিন্তা করতেছেন। আজকের টপিক কালকে আমি সলভ করে দিব না। হ্যাঁ, একটা জিনিস দেখা মাত্রই কোশ্চেন তৈরি করার ট্রাই করবেন, এটা আমি কিভাবে করছি। ক্লিয়ার? ওকে, ওটা হচ্ছে উইন্ডোজ ডি। উইন্ডোজ মানে একটা জানালা আঁকা থাকে একটা কিতে আমাদের কিবোর্ডে, ওইটা আর ডি একসাথে প্রেস করলে ডেস্কটপে চলে আসে। আচ্ছা, যাই হোক, আমি যখন ট্যাব দিই তখন ভিতরে চলে আসে। এখন কথা হইতেছে আমি ট্যাব দিয়ে তারপর হেড লিখছি কেন? কেন মানে কারণ কি? বুঝার সুবিধার্থে যে এটা এটার ভিতরে আছে। এইটা একটা এইচটিএমএল এর ভিতরে আছে না বাইরে আছে? ভিতরে আছে। একটা জিনিস যখন আপনি ট্যাব দিয়ে একটু ডানে নিয়ে আসবেন, ট্যাব মানে হচ্ছে 4টা স্পেস, 1 2 3 4। আচ্ছা, এখানে 4টা না, এখানে মনে হয় 8টা, 5 6 7 8। অন্যান্য সফটওয়্যারে 4টা স্পেস কাজ করে। স্পেস দেওয়া যাবে না, ট্যাব দিতে হবে। স্পেস দিয়ে লাভ নাই। আচ্ছা, ট্যাব দিলে বোঝা যাবে যে আসলে এই ট্যাগটা এইচটিএমএল ট্যাগের ভিতরে লিখছি আমি। হ্যাঁ,
কোথায় লেখা দেখান, কোথায় কোথায় কি লিখে সার্চ দিব? স্পেস কোনটা? এরকম কিছু থাকার কথা না। হ্যাঁ ওকে, আমি দেখি না, আপনি যদি দেখে থাকেন আমাকে দেখেন। আচ্ছা, বাট আমরা ট্যাব ইউজ করব, ঠিক আছে? স্পেস ইউজ করা যাবে না। তাই ওরা নিজেরাও নিজেদের ওয়েবসাইটে ট্যাব ইউজ করছে। আচ্ছা যাই হোক, আমরা এতটুকু ক্লিয়ার তো? ট্যাব দিয়ে একটু ডানে নিয়ে আসবো এই জন্যই যাতে বুঝতে পারি এটা ওটার ভিতরে। এখন যদি আমি এভাবে লিখি, অনেকেই ভুলটা করবেন, চিন্তা করছেন এই হেড যেহেতু শুরু করে শেষ করে ফেলছি, হয়তো পরেরটা আরো ট্যাব দিতে হবে। না, আপনি দেখেন যে এই ট্যাগটা কোনটার ভিতরে আছে, হেডের ভিতরে, কিসের ভিতরে? এইচটিএমএল এর ভিতরে। সো এইচটিএমএল এর বরাবর থেকে একটা ট্যাব হবে। কয়টা? একটা। এটা যেটার ভিতরে আছে সেই বরাবর থেকে একটা ট্যাব হবে। যদি এটা হেডের ভিতরে হইতো, সাপোজ বডি যদি হইতো আর কি, হবে তা না, যদি হইতো তাহলে কি আমরা একটা ট্যাব দিব? এটা হেডের ভিতরে আছে আর হেড আছে এখানে, তার মানে কি আরেকটা ট্যাব হবে যাতে বোঝা যায় এটা হেডের ভিতরে আছে। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? হচ্ছে না? ওকে, এই হচ্ছে অবস্থা। তা কি বললাম, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে হবে। গুগলে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দেন। কারো যদি মনে হয়ে থাকে নোটপ্যাড প্লাস প্লাসটা হচ্ছে নোটপ্যাডের আপডেটেড ভার্সন, ভুল চিন্তা করতেছেন। নোটপ্যাড মাইক্রোসফটের প্রোডাক্ট, নোটপ্যাড প্লাস প্লাস অন্য মানুষের প্রোডাক্ট। দুইটা আলাদা সফটওয়্যার, দুইটা একটার আরেকটার আপডেটেড ভার্সন না, ঠিক আছে? আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিলাম, এই হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট নোটপ্যাড প্লাস প্লাস ডট ওআরজি। এখানে ভিতরে যাবেন, আচ্ছা ভেতরে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে এখানে লেফট সাইডে। ভিতরে চলে যান, যাওয়ার পর একটু নিচে স্ক্রল করতে হবে আপনাকে, কিছু সামান্য নিচে যাওয়ার পর এখানে কিছু লিঙ্ক দেখতে পাবেন। নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টলার, নোটপ্যাড প্লাস প্লাস জিপ প্যাকেজ, নোটপ্যাড প্লাস প্লাস 7G প্যাকেজ, ওকে, এরকম অনেকগুলো লিঙ্ক দেখতে পাবেন। কোনটা কি? এটা হচ্ছে ওই ধরনের ডাউনলোড লিঙ্ক যেটা ডাউনলোড করে আমাদের ইনস্টল করতে হবে, আমাদের পিসিতে এটা ইনস্টল করতে হবে। জিপ প্যাকেজ বা 7Z প্যাকেজ মানে হচ্ছে ইনস্টল করতে হবে না, ডাউনলোড করব, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। যাদের কম্পিউটারের সফটওয়্যার ইনস্টল হয় না তারা জিপ প্যাকেজ বা 7G প্যাকেজ ইউজ করতে পারেন। আর যাদের পিসিতে সফটওয়্যার ইনস্টল হয় তারা অবশ্যই এটা ইউজ করবেন। এটা ইউজ করলে সুবিধা কি, এটা ডাউনলোড করে যদি ইনস্টল করেন আপনি, সুবিধা হচ্ছে আপনি যে কোনো একটা ফাইলে যখন রাইট ক্লিক করবেন এরকম একটা অপশন পাবেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আমাকে আর কষ্ট করে ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস খুঁজতে হবে না, ডিরেক্ট ওপেনের নিচে এই অপশনটা চলে আসবে, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ক্লিক করা মাত্রই চলে আসবে। বুঝতে পারছি? যদি ইনস্টল করেন সেক্ষেত্রে এই ফ্যাসিলিটি পাবেন, ইনস্টল না করলে পাবেন না। তো কি করব আমরা, কোনটাতে ক্লিক করব? একদম প্রথমটাতে ক্লিক করেন একটা, এই যে ডাউনলোড করতে বলতেছে, ডাউনলোড করবেন, সেভ করবেন, অন্যান্য সফটওয়্যারের মতোই নেক্সট নেক্সট ফিনিশ করে ইনস্টল করে ফেলবেন, শেষ। হবে না না, আমি বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে দেখছি ওদের পিসিতে সফটওয়্যার ইনস্টল করতে গেলে বলে যে তোমার এই পারমিশনটা নাই। ঠিক আছে, হবে না বলি নাই, যদি না হয়, যদি না হয়। আচ্ছা, রাইট ক্লিক করেন আমাদের ফাইলে, এই যে অপশন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখন থেকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করব। দেখতেছেন মোজিলা ফায়ারফক্সে যেরকম অনেকগুলো ওয়েবসাইট একসাথে
ওপেন করে রাখা যায় বিভিন্ন ট্যাবে, নোটপ্যাড প্লাস প্লাস ওই ফ্যাসিলিটিটা আছে, আমরা অনেকগুলো ফাইল একসাথে ওপেন করে রাখতে পারবো। আমি অন্যান্য ট্যাবগুলো কেটে দিই। মজিলা ফায়ারফক্সটা মেইনলি ওয়েব ডেভেলপারদের জন্য ইজি। যেমন হচ্ছে আমরা যে কোনো একটা জায়গায় যাই, যাওয়ার পর আমরা খুব ইজিলি রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করলে কি কোডটা দেখতে পারতেছি, কোথায় কি ইউজ করছে ওরা। অন্যান্য ব্রাউজারেও দেখা যায়, কিন্তু এখানে কিছু অ্যাডস আছে। যেমন হচ্ছে এই যে দেখেন, আমি এখানে ক্লিক করে পুরো পেজটা ক্যাপচার করতে পারতেছি, মানে স্ক্রিনশট নিতে পারতেছি। এটা ক্রোমেও হয়, অনেকগুলো ব্রাউজারে হয়, কিন্তু এই ধরনের অ্যাডসগুলোর সংখ্যা মজিলা ফায়ারফক্সেই সবচেয়ে বেশি। বুঝতে পারছি? যেমন হইতেছে আমার হাত আছে, আপনারও হাত আছে, আমার পা আছে, আপনারও পা আছে। ধরে নেন আমি থাকি ইউএসএতে, আমি খুব রিচ টাইপের মানুষ, আপনি থাকেন বাংলাদেশে, আপনি কি একটু পুয়ার টাইপের মানুষ। দুজনে কিন্তু মানুষ, দুজনেরই হাত পা সবকিছু আছে, দুজনের মেন্টালিটি ধরেন একই, কিন্তু দুজন কি দুই ধরনের সিচুয়েশন আছে, দুজনের ফ্যাসিলিটিও ডিফারেন্ট। বুঝতে পারছি? এখন আপনাকে যদি চুজ করতে দেওয়া হয় বাংলাদেশে থাকবেন না ইউএসএতে থাকবেন, ম্যাক্সিমাম লোক কোথায় থাকার ট্রাই করবে? ইউএসএতে থাকার ট্রাই করবে। ব্যাপারটা এরকম। তো আমরা বিভিন্ন ব্রাউজার ইউজ করতে পারি, বাট সবচেয়ে বেশি ফ্যাসিলিটি কোথায় পাবো? ফায়ারফক্সে। এই জন্য আমরা এটা চুজ করছি। ওকে, তো দেখেন আমি নোটপ্যাডে যে স্ট্রাকচারটা লিখছিলাম, নোটপ্যাড প্লাস প্লাস ওই স্ট্রাকচার শো করতেছে, কিছু ফ্যাসিলিটি এক্সট্রা চলে আসছে। দেখেন আমাদের প্রত্যেকটা লাইনের আগে 1 2 3 4 চলে আসছে। যখন আমরা এই ফাইলগুলোকে জিপ করে আপলোড করব গ্রুপে, অন্যরা যখন চেক করবে, চেক করার পর সে দেখবে যে কত নম্বর লাইনে সমস্যা আছে, সে অন্যকে বলতে পারবে আপনার সাপোজ 475 নাম্বার লাইনে এই সমস্যাটা আছে। বুঝতে পারছি? আমরা লাইন দেখতে পারতেছি। সেকেন্ড ফ্যাসিলিটি, এটা দেখতে কিন্তু অন্যটার চাইতে সহজ। নীল হয়ে আছে, দেখতে পাচ্ছেন? কি হয়ে আছে? নীল হয়ে আছে। তারপরে এই যে এখানে দেখেন মাইনাস, আমরা যে ট্যাগগুলো ইউজ করব নিচে নিচে, ওই ট্যাগগুলা আমরা ওপেন ক্লোজ করতে পারবো, মানে মিনিমাইজ করতে পারবো। এছাড়া অনেক ফ্যাসিলিটি আছে, আমরা অনেকগুলো ফাইল একসাথে ওপেন করে কাজ করতে পারবো। এই জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা চুজ করছি। নোটপ্যাড প্লাস প্লাসের মতো অনেক অনেক সফটওয়্যার আছে। অ্যাডোবি ড্রিম ওয়েভার, এই সফটওয়্যারটা কখনো ইউজ করবেন না, ঠিক আছে? যারা ইউজ করতেছেন এতদিন ধরে ফালায় দেন, ঠিক আছে? যদি কেউ মানে নিচতলায় না থাকে, 6 তলার উপরে থাকেন, ওটাকে ধরে বাইরে ফালায় দিবেন। এই সফটওয়্যার ইউজ করার কোনো দরকার নেই, ফালতু সফটওয়্যার। আরো কিছু সফটওয়্যার আছে, যেমন সাবলাইম টেক্সট, এটা যথেষ্ট ভালো সফটওয়্যার, ঠিক আছে? এরকম অনেক সফটওয়্যার আছে, যেমন ব্র্যাকেটস। তো যাই হোক, আমরা এগুলো ইউজ করবো না। আমরা আপাতত কোনটা ইউজ করবো? নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবো। এটা খুবই ইউজার ফ্রেন্ডলি প্লাস অনেক ইজি। আচ্ছা, এতটুকু বুঝতে কারো প্রবলেম আছে? আবার জিজ্ঞেস করলাম নাই? ওকে, ভেরি গুড। আমরা যতগুলো ট্যাগ ইউজ করবো এখন থেকে সব বডির ভিতরে, মানে যেগুলো আমরা ভিজুয়ালি শো করতে চাই। যেমন H1, দিস ইজ হেডিং 1, তারপর H2 ইউজ করছিলাম, দিস ইজ হেডিং 2। আমাদের বারবার লিখতে হচ্ছে, তো আমরা কি করতে পারি? কপি করে পেস্ট করতে পারি, তাই না? কপি পেস্ট না করেও এই কাজটা করা যেত। নোটপ্যাড প্লাস প্লাসে কিছু শর্টকাট ইউজ করা যায়। যেমন আমি এই লাইনের মধ্যে যে কোনো জায়গায় আমি ক্লিক করে যদি কন্ট্রোল ডি প্রেস করি, কি প্রেস করি? কন্ট্রোল ডি প্রেস করি, অটোমেটিক্যালি ওই লাইনটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডি ফর ডুপ্লিকেশন আর কি। কি দেখতেছেন? আমি যতবার কন্ট্রোল ডি প্রেস করতেছি ততবার লাইনটা ডুপ্লিকেট হয়ে যেতেছে, আবার কন্ট্রোল জেড দিলে আবার আগের মতো হয়ে যেতেছে। আমরা একটা লাইনকে খুব ইজিলি ডুপ্লিকেট করতে পারবো, কন্ট্রোল ডি। আরো কিছু ফ্যাসিলিটি আছে, যেমন আমি একই সাথে A1 আর A1 তিনটে একই সাথে চেঞ্জ করতে চাচ্ছি। কিরকম? এই একটা ক্লিক করলাম,
কন্ট্রোল ধরে রেখে আরেকটা ক্লিক করলাম, আবার সেই কন্ট্রোল ধরে রেখে এবার এখানেও ক্লিক করলাম। তিনটা জায়গাতেই দেখেন এডিট করতে পারবো আমরা। এই যে ব্যাক স্পেস প্রেস করতেছি, তিনটা জায়গা থেকে 1 গায়েব হয়ে গেছে। 2 লিখতেছি, তিনটা জায়গা থেকেই 2 চলে গেছে। এটা নর্মালি ডিফল্ট ভাবে থাকে না, এটা এনাবেল করে নিতে হয়। সেটিংস থেকে কি দেখতেছেন, প্রেফারেন্সে ক্লিক করতে হয়, এরপরে বাম পাশে কিছু মেনু দেখতে পাবেন, এখান থেকে এডিটিং এ ক্লিক করতে হবে। কোথায়? এডিটিং এ ক্লিক করতে হবে, করে এটা এনাবেল করে নিতে হয়। আবার দেখাচ্ছি, সেটিংস, প্রেফারেন্স, এডিটিং, এনাবেল। এটা নর্মালি আনচেক করা থাকে আর কি, এটা চেক করে ক্লোজ দিবেন। এরপর থেকে আমি সাপোজ এই 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 তিনটা জায়গায় একসাথে আমি কি কন্ট্রোল ধরে রেখে ক্লিক করলাম, আমি যাই লিখবো তিনটা জায়গায় একসাথে লেখা হবে। বুঝতে পারছি? এরকম অনেক ফ্যাসিলিটি আছে, আস্তে আস্তে দেখবো আমরা। ওকে, এবার আবার ডুপ্লিকেট করলাম লাইনটাকে, এটা 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 যতগুলো খুশি সিলেক্ট করতে পারবেন। করবেন না, ক্লিক না করলেই তো এটা সিলেক্ট হবে না। আচ্ছা, 3 4 5 6। কারো কাছে যদি ব্যাপারগুলো কমপ্লিকেটেড লাগে, মাথা থেকে ঝেড়ে ফেলেন যে আপনার কাছে কঠিন লাগতেছে, এতটুকু মনে রাখেন, আমার কিছুই মনে রাখতে হবে না। ঠিক আছে, নিজেকে বুঝান আমার এগুলো মনে রাখতে হবে না, মনে রাখতে হবে না, হয়ে যাবে, অটোমেটিক চলে আসবে। এখন যদি ব্রেনে প্রেশার দেন আমার এগুলো মনে রাখতে হবে, পারবেন না, মনে রাখাটা সম্ভব না প্রথম অবস্থায়। জাস্ট দেখে যান যে কোনটা কিভাবে কি করছি আমি। আপনি তো ভিডিওটা বাসিকে আবার দেখবেন, তাই না? তখন মনে রাখার ট্রাই করেন, এখন মনে রাখার দরকার নেই। আচ্ছা, এবার এখানে দেখেন আরো কিছু ফ্যাসিলিটি আছে। এখানে রান নামের একটা অপশন আছে। আমি নর্মালি এই ফাইলটাকে রান করি কিভাবে, ডাবল ক্লিক করে রান করি, কিন্তু এই নোটপ্যাড প্লাস প্লাসে এখানে রান নামে একটা অপশন আছে। এখানে প্রত্যেকটা ব্রাউজার নাম দেওয়া থাকে, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম, সাফারি। আমরা যদি লঞ্চ ইন ফায়ারফক্সে ক্লিক করি, দেখেন ফায়ারফক্সে রান হয়ে গেছে। সো আমরা ক্লিয়ার তো এতক্ষণে যে আমরা নোটপ্যাড প্লাস প্লাসই কেন ইউজ করতেছি। ওকে, আর গত ক্লাসে আমি একটা ট্যাগ দেখেছিলাম টাইটেল। কি ট্যাগ দেখেছি? টাইটেল। ওইটা বডির ভিতরে লিখলে কাজ করবে? সাপোজ দিস ইজ এ টাইটেল, করে। যারা এতদিন জিনিসটাকে হেডে ইউজ করে আসতেছেন তারা এখন মনে হওয়ার কথা ছিল যে বডির ভিতরে কাজ করবে না। যে কোনো ট্যাগ যে কোনো জায়গায় কাজ করে না, এটা আগে থেকে, বহুত আগে থেকে, প্রথম থেকেই। মেন কথা কি, আমরা কখনো এটা ওইখান থেকে এখানে টাইনে এনে বসাই নাই, যার কারণে জানি না। কিন্তু একটা কাজ করেন, রাইট ক্লিক করে পেজ সোর্সে যান। কোথায়? পেজ সোর্সে যান। যদি দেখেন কোথাও লাল হয়ে আছে, তার মানে কি আমরা ভুল লিখছি। এখানে কোথাও লাল হয়ে আছে, রেড মার্ক উঠতেছে, তার মানে এখানে লেখা যাবে। কিন্তু আমরা এখানে ইউজ না করে এটাকে সবসময় হেডের ভিতরে ইউজ করব। কোথায় ইউজ করব? হেডের ভিতরে। কেন? আপনারা জানা লাগবে না, জাস্ট ধারণাটা বলেন, আপনাদের কি ধারণা? আচ্ছা, আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। একটা ওয়েবসাইটের হেড আর বডি দুটা আলাদা এলিমেন্ট, আলাদা আলাদা ট্যাগ। আমরা বডির ভিতরে ঠিক ওই জিনিসগুলোই বসাবো, ওই ট্যাগগুলো ইউজ করবো যেগুলো এখানে শো করবে, এখানে। ঠিক আছে? আর হেডের ভিতরে ওই ট্যাগগুলো ইউজ করবো যেগুলো ভিতরে, মানে ইনসাইডে রান করবে, কিন্তু দেখা যাবে না সবকিছু। কেন? ওগুলো হেডে ইউজ না করলে বডিতে ইউজ করলে কাজ করবে না? অবশ্যই কাজ করবে। আপনি অন্য মনস্ক লাগতেছে আপনাকে, সমস্যা কোনো? একটু ফোকাস করতে হবে, এগুলো জানলেও আপনাকে এগুলো শুনতে হবে কষ্ট করে।
আচ্ছা, আমরা হেডের ভিতরে এগুলো এই জন্য ইউজ করব, হেডে যা লেখা হয় এটা সবার আগে রান হয়, সবার আগে এটা লোড হয় ওয়েবসাইটে। হেডের গুলো যখন লোড হওয়া শেষ হয়, তারপর কি বডির গুলো লোড হয়। সো যেগুলো আমরা সবার প্রথমে লোড করতে চাই, ওই জিনিসগুলোই কি আমরা হেডে লিখবো। তো আপাতত আমাদের টাইটেল ছাড়া অন্য কিছু হেডে লেখার দরকার নেই। যদি কখনো লেখার দরকার হয় আমি বলে দিব যে এই জিনিসটা হেডের ভিতর লিখবেন। আমরা টাইটেল ছাড়া যত কিছু লিখবো এখন থেকে সবই কি বডির ভিতরে, শুধু টাইটেলটাই হেডের ভিতর লিখবো, কারণ এটা সবার আগে লোড করতে চাই আমরা। বুঝতে পারছি? আমি চাই সবার আগে যাতে এটা লোড হয়, তারপর বাকিগুলো। আচ্ছা, এটা নিচে দিলেও এখানে, বাট এটা কখনো নিচে হয় না, নিচে দিলেও এটা আগে লোড হবে। আচ্ছা, এবার একটা একটা করে আমরা বিভিন্ন ট্যাগ দেখি। গত ক্লাসে যে ট্যাগগুলো দেখছিলাম সেগুলো আগে লিখি একবার। H1, this is heading 1. আচ্ছা, H2, একই জিনিস বারবার দেখানোর পিছনে কারণ হচ্ছে এগুলো শেখানো না, ফর্মালিটিস গুলো যাতে আস্তে আস্তে মাথায় ঢুকে। ঠিক আছে, আমি সবসময় দেখবেন একটা সামান্য ব্যাপার টানতে টানতে বহুতক্ষণ টাইম নষ্ট করে ফেলি। এটার কারণ কিন্তু ওই জিনিসটা আপনাকে শেখানো না, এটা কারণ হচ্ছে যে ফর্মালিটিস গুলো আমি মেনটেন করতেছি এগুলো যাতে আপনার মাথায় আস্তে আস্তে ঢুকে, কারণ একই সাথে সবকিছু মাথা ঢুকবে না বা মনে থাকবে না আপনার। আচ্ছা, H6 এগুলো লিখছিলাম গত ক্লাসে। তারপর ইউজ করছিলাম আমরা বি ট্যাগ, দিস ইজ এ বোল্ড টেক্সট। তারপর কি ইউজ করছিলাম, একটা বিআর ইউজ করছিলাম, ব্রেক। তারপর আই ট্যাগ ইউজ করছিলাম, দিস ইজ অ্যান ইটালিক টেক্সট। ওকে, এরপর আবার বিআর ট্যাগ ইউজ করছি, ইউ ট্যাগ ইউজ করছি, দিস ইজ অ্যান আন্ডারলাইন টেক্সট। ঠিক আছে, এগুলোই দেখছিলাম। আজকে নতুন কিছু দেখি। পি, H for heading, B for bold, I for italic, U for underline, P for কি প্যারাগ্রাফ, রাইট। আচ্ছা, এখানে কিছু একটা লিখেন, সাপোজ দিস ইজ এ প্যারাগ্রাফ বা প্যারা। প্যারা বলতে কি বুঝি? আচ্ছা, প্যারা বলতে কি বুঝি একটু বুঝাই। আমরা যখন এসে লিখি, ইন্ট্রোডিউশন, ডেসক্রিপশন, কনক্লুশন বহুত কিছু লিখি না, ওগুলো লেখাই কিন্তু প্যারা না। প্যারা মানে হচ্ছে একটা জিনিস শেষ হয়ে গেছে, ঠিক তার পরের থেকে পরে প্যারাটা শুরু করছে, নিচ থেকে, পাশাপাশি থেকে না, কোত্থেকে, নিচ থেকে। ধরে নেন আমি যদি এইভাবে লিখি, ইন্ট্রোডিউশন, সরি, সামথিং, আবার ঠিক তার পর থেকে লিখি ডেসক্রিপশন, সামথিং, কনক্লুশন, সরি, সামথিং। এটা কি প্যারা হইছে? অবশ্যই হয়েছে। এটা হচ্ছে একটা প্যারা। কয়টা? একটা প্যারা। কিন্তু যদি ডেসক্রিপশনটা আমি নিচে নামায় দিই, কনক্লুশনটা নিচে নামায় দিই, তখন কয়টা প্যারা? তিনটা প্যারা। মানে হচ্ছে যতটুকু লিখবো এর পরের টুকু নিচ থেকে শুরু হবে। বুঝতে পারছি? তো আমরা যদি এইভাবে লিখি, বি এর ভিতরে একটা বি ট্যাগ ইউজ করি, লিখি ইন্ট্রোডিউশন। এখানে কিছু নর্মাল, আমরা তো এখন মাথায় আসতেছে না কি লিখবো, আমরা কিছু ডামি টেক্সট বা ডেমো টেক্সট নিয়ে আসি। লোরেম ইপসাম ডট নেট, এগুলোর কোনো মিনিং নাই। কথা হচ্ছে যখন কোনো লেখা খুঁজে না পাবেন এখান থেকে কপি করে ইউজ করবেন। লোরেম ইপসাম মানে কি, এটা ইতিহাসটা বলি, একটু গল্প গুজব করি আমরা। লোরেম ইপসাম কখন থেকে কি হয়েছে, 19 শতকের প্রথম দিকে মানুষজন যখন কিছু লিখতো, তখন মাঝে মধ্যে ওদের এমন কিছু লেখা দরকার ছিল যেগুলোর কোনো মিনিং নাই, কিন্তু লেখা দরকার, কারণ আমাদের ফিল আপ করতে হবে, ওদের পুরো পেজটা ফিল আপ করতে হবে, কিন্তু কি লিখবে এরকম কিছুই নাই। তখন যেটা করতো, কিছু লেখা লিখতো, মানে রেডিমেড কিছু লেখা বানায় রাখতো, যেগুলো কি কপি করে পেস্ট করে দিত। এগুলো ওই টাইপেরই লেখা, কোনো মিনিং নাই আপাতত, কিন্তু আমরা ইউজ করবো কেন? ফিল আপ করার জন্য, যেহেতু আমাদের কিছু লেখার মতো নাই। আপনি চিন্তা করতে পারেন আমি তো এইভাবে লিখতে পারি, দেখতে খারাপ লাগবে। ঠিক আছে, জিনিসগুলো দেখতে খারাপ লাগবে, এর জন্যই আমরা এখান থেকে যদি কপি পেস্ট করে ইউজ করি তাহলে দেখতে সুন্দরও লাগবে, মনে হবে কিছু লিখছি আমি। লোরেম ইপসামের অনেক অনেক ওয়েবসাইট আছে, যেমন আরেকটা দেখাচ্ছি, লিপসাম ডট
lipsum.com, মানে loremipsum.loremipsum.com আর কি। এখানে গেল ওই লাইনগুলো পাবেন, বাট এটা সবচেয়ে সহজ ওয়েবসাইট loremipsum.net। কপি করলাম, সরি, পেস্ট করলাম, সেভ করলাম কি, ঠিক আছে। যদি আমরা আরেকটা পি তৈরি করি, এখানে লিখি ডেসক্রিপশন, তারপর পেস্ট করি, আর ডেসক্রিপশনটা একটু বোল্ড হয়ে থাকলে দেখতে সুন্দর লাগবে। তো এটাকে কি আমরা পি ট্যাগের মধ্যে লিখি, বি শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। দেখেন দুইটা আলাদা হয়ে গেছে না? দিস ইজ কল্ড প্যারা। একটা শেষ হওয়ার পরে আরেকটা ঠিক নিচ থেকে শুরু হবে, বুঝতে পারছি? যদি পাশাপাশি শুরু হইতো তাহলে এখানে প্যারা কয়টা? একটাই। ক্লিয়ার? আচ্ছা, পি এর কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো এখন দেখি। আপাতত আমরা এই জিনিসগুলো না জানলেও চলবে, আমরা পি এর বৈশিষ্ট্যগুলো দেখি। পি লিখলে কি হয়? আমরা যখন কিছু একটা লিখবো, দিস ইজ সামথিং, পি এর আগে যদি কিছু লিখি, পি এর আগে, তাহলে সেটা পাশাপাশি থাকবে না, সে উপরে চলে যাবে। আচ্ছা, এটা বাদ দিয়ে আপাতত এগুলো। আমরা যদি পি ট্যাগের ভিতরে কিছু লিখি আর পি ট্যাগের বাইরে কিছু লিখি, বাইরেরটা যদি আগে হয় সেটা উপরে চলে যাবে। কোথায়? উপরে। আর যদি আমরা সেটা পরে লিখি, পাশাপাশি লিখলাম কিন্তু পরে, নিচে চলে যাবে। কেন? হেডিং লেখার সময় একটা জিনিস বুঝাইছিলাম মনে হয়, যে হেডিং মানে কি, সে পুরো এরিয়াটা ব্লক করে ফেলবে, ফলে তারপরে কোনো ব্রেক দিতে হয় না। তার আগে কিছু থাকলে সে অটোমেটিক সেটাকে উপরে নিয়ে আসে, আর পরে কিছু থাকলে নিচে নিয়ে আসে। বুঝতে পারছি? আরেকটা বৈশিষ্ট্য আছে হেডিং বা পি এর, মানে হেডিং আর পি এর দুইটারই আরেকটা বৈশিষ্ট্য আছে। আমরা যখন নর্মালি কিছু লিখি, সাপোজ একটা নর্মাল লাইন আর একটা নর্মাল লাইন, দুইটা, যদি আমি এখানে বিআর ইউজ করি, ব্রেক, নিচে নিচে নামছে, স্পেসটা দেখেন তো মাঝখানে অনেক কম। কিন্তু আমরা যদি পি লিখতাম, দিস ইজ এ নর্মাল লাইন, পি এর পরে অন্য একটা কিছু লিখতাম, সামথিং এলস, ব্রেকের কাজই তো করতেছে। দেখেন মাঝখানে অনেকখানি গ্যাপ থাকে। পি ট্যাগ ইউজ করা মানে ডানে বামে কিছুই থাকবে না, পি ট্যাগের ডানে বামে কিছুই থাকবে না। আরেকটা ব্যাপার হচ্ছে উপরে আর নিচে অনেকখানি গ্যাপ হবে। বুঝতে পারছি? উপরে আর নিচে অনেকখানি গ্যাপ তৈরি করে ফেলবে সে। H1 থেকে H6 ও সেম কাজ করে, ডানে বামে কিছু থাকলে সেটাকে কি পাশাপাশি রাখতে দেয় না। আরেকটা বৈশিষ্ট্য কি, উপরে আর নিচে অনেকখানি স্পেস তৈরি করে ফেলে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এবার আমরা যেটা করব, W3 স্কুলসে যাব, গিয়ে লার্ন HTML এ ক্লিক করব। উপর থেকে যে লেখাগুলো আছে এগুলো পড়ে নিতে পারেন, না পড়লেও চলবে। এই বক্সগুলোর দিকে তাকান, আমরা এইভাবে ইউজ করছি। আচ্ছা, HTML লিখে HTML শেষে শেষ করে দিছি, হেড শুরু করছি, শেষ করছি, টাইটেলটা হেডের ভিতরে লিখছি, বডির ভিতরে H1 P এগুলো ইউজ করে দেখছি, মানে আমরা জানি যে কোন ট্যাগ দিয়ে এখন কি হয়। একটু নিচে নামেন, নেক্সট চ্যাপ্টারে চলে যান, দেখেন নতুন কিছু পান কিনা। এখানে নতুন কিছু আছে কিনা দেখেন। টাইটেল, আমরা তো টাইটেল লিখছি, যে একটু নিচে নামেন, দেখেন HTML শুরু হয়ে শেষ হয়ে গেছে, একদম শেষে হেড শুরু হয়ে শেষ হচ্ছে, তার ভিতরে আমরা টাইটেল ইউজ করছি। আবার বডির ভিতরে H1P, মানে যত ট্যাগ ইউজ করবো সব বডির ভিতরে এভাবে। একটু নিচে গিয়ে এবার নেক্সট চ্যাপ্টারে চলে যান। আচ্ছা, এই সব কিছু আমরা জানি যে একটা ফাইল কিভাবে সেভ করতে হয়। আচ্ছা, তারপর আবার নিচে যান, আমরা জানি এই তিনটা ট্যাগ দিয়ে কি করে। নিচে আসেন,
ট্যাগ দেখতেছেন? কি ট্যাগ? এ ট্যাগ। কি ট্যাগ? এ ট্যাগ। এ আমরা যদি এ ট্যাগ ইউজ করি, এর ভেতরে যদি কিছু একটা লিখি, সাপোজ দিস ইজ সামথিং, কিছু হইলো মানে কিছু চেঞ্জ হয়েছে লেখার মধ্যে, তো আমরা আগে পরে কিন্তু এ ট্যাগ ইউজ করছি। এরকম কিছু কিছু ট্যাগ থাকে যে ট্যাগগুলোতে এক্সট্রা কিছু অ্যাড করা ছাড়া কাজ করে না। ঠিক আছে, যেমন হইতেছে যে আমরা নর্মালি জানি বাংলাদেশে ঘুষ ছাড়া কি চাকরি পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। তো সাপোজ আপনার কোয়ালিফিকেশন আছে, চাকরি করার জন্য গেছেন, কেন দিচ্ছে না? ঘুষ দেন নাই। ঘুষটা কি এখানে এক্সট্রা, ওটা কিন্তু লাগার কথা না, কিন্তু লাগতেছে। এখানেও এই ট্যাগের মধ্যে এক্সট্রা কিছু অ্যাড করার আগ পর্যন্ত এটা কাজ করবে না। এক্সট্রা কিছুটা কি, এখানে এরপর একটা স্পেস দিতে হবে। কি দিতে হবে? একটা স্পেস দিতে হবে। দিয়ে এইখানে এইচ আর ই এফ নামে কিছু একটা লিখতে হবে। কি লিখতে হবে? এইচ রেফ। এইচ রেফ, এইচ ফর হাইপার, রেফ ফর রেফারেন্স। হাইপার রেফারেন্স সেটাকে শর্ট করে এইচ রেফ লিখতে হয়। আচ্ছা, লিখে ইকুয়াল দিবেন, দিয়ে দুইটা ইনভার্টেড কমা ইউজ করবেন, করে এইবার একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেন, সাপোজ facebook.com। বুঝা লাগবে না, জাস্ট দেখেন, আমি বুঝাবো একটু পরে। সেভ করলাম, আমি বুঝাইলাম, এক্সট্রা কিছু একটা অ্যাড করছি আমি। অ্যাড করার পর এবার এটাকে রান করেন। চেঞ্জ হয়েছে লেখা, কি হয়ে গেছে? লিঙ্ক হয়ে গেছে। যদি আমি এখানে এখন ক্লিক করি, ফেসবুকে চলে আসছে, রাইট? আচ্ছা, এই জিনিসটাকে বলা হয় অ্যাট্রিবিউট। কি বলা হয়? অ্যাট্রিবিউট বলা হয়। মেইন কথা, আমরা যখন একটা ট্যাগ ইউজ করি, সাপোজ ট্যাগ শুরু, ট্যাগ শেষ, মাঝখানে কিছু একটা লিখছি সামথিং, যদি এখানে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি আমি অ্যাড করতে চাই, আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আর অ্যাট্রিবিউট ইউজ করার সিস্টেমটা কি? যেখানে ট্যাগ শুরু করছেন ওইখানে গ্রেটার দেনের আগে একটা স্পেস দিতে হবে। কি দিতে হবে? স্পেস। স্পেস দেওয়ার পরে অ্যাট্রিবিউটের নামটা লিখতে হবে, অ্যাট্রিবিউটের নাম। তারপর একটা ইকুয়াল দিতে হবে। কি দিতে হবে? ইকুয়াল। এরপরে দুটো ইনভার্টেড কমা ইউজ করতে হবে, করে এর ভিতরে ভ্যালুটা ইউজ করতে হবে। এখানে আমরা তাই করছি, স্পেস দিছি, অ্যাট্রিবিউটের নামটা লিখছি, যে কাজটা আমি করতে চাচ্ছি। এরকম কয়টা অ্যাট্রিবিউট আছে, এগুলা কি, কোনটা দিয়ে কি করে, এগুলো আপাতত মাথায় আনার দরকার নেই। যেটা দেখাচ্ছে ওটা দেখেন। কি করছি? তারপর অ্যাট্রিবিউটের নাম লিখছি, লেখার পর কি লিখছি? ইকুয়াল। এগুলো ফর্মালিটিস আর কি, সিস্টেম। আচ্ছা, তারপর ইনভার্টেড কমার মধ্যে কি লিখছি? ভ্যালুটা লিখছি। এইচ রেফ অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এটা বুঝানো যে আমরা এটাকে লিঙ্ক করাবো। আর লিঙ্কটা কোথায় থাকবে? ইনভার্টেড কমার ভেতরে। ক্লিয়ার? যদি আমি এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে চাই, তাহলে আবার স্পেস দিতে হবে। কি দিতে হবে? স্পেস দিতে হবে। স্পেস দিয়ে আরেকটা অ্যাট্রিবিউটের নাম লেখেন, সাপোজ TITLE, টাইটেল। কি লিখলাম? টাইটেল নামে আরেকটা অ্যাট্রিবিউটের নাম লিখলাম, ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমা দিয়ে দেন, মাঝখানে কিছু একটা লিখেন। সাপোজ এইখানে ক্লিক করলে খবর আছে, এরকম একটা টাইটেল দিয়ে দিলেন আপনি। আচ্ছা, রিলোড দেন একটা, কিছু আসছে নতুন, আসছে। আচ্ছা, আমরা যদি মাউস নিয়ে যাই, কার্সরটা নিয়ে যাই এখানে, সেক্ষেত্রে দেখেন কোথায় আসতেছে। কার্সর নিয়ে যাওয়ার পরে পপ আপ বা একটা কি বলা যায়, ইনভিজিবল একটা লেখা ছিল, ওটা শো করতেছে এখন। এখানে ক্লিক করলে খবর আসছে। ওকে, আচ্ছা, মেইন কথা, এইচ রেফটা সব জায়গায় কাজ করবে না, সব ট্যাগে কাজ করবে না, কিন্তু টাইটেলটা সব জায়গায় কাজ করবে। আপনি যদি বি ট্যাগ ইউজ করেন, সাপোজ বি, দিস ইজ এ বোল্ড টেক্সট, আপনি এখানে সেম জিনিসগুলো লিখেন, এইচরেফ facebook.com টাইটেল, সেম জিনিস লিখছেন, রিলোড দেন,
এটা কি লিংক হয়েছে? ক্লিক করলে কোথাও যাচ্ছে, কিন্তু মাউস নিয়ে যান সেম জিনিস শো করতেছে। মানে সব ধরনের অ্যাট্রিবিউট সব জায়গায় কাজ করে না। ক্লিয়ার? আমরা কাজ করতে করতেই বুঝে ফেলবো কোনটা কোথায় কাজ করে। আপাতত আজকে প্রথম দেখলাম অনেকেই, এই কারণে মানে বুঝতেছি না আসলে কোনটা কোথায় কাজ করাইতে হবে, বুঝারও দরকার নেই। আস্তে আস্তে আমরা কাজ করতে করতে বুঝে ফেলবো। আচ্ছা, এবার আমরা আরেকবার লিখি এটা একটা এ, ধরেন এখানে লিখছেন ক্লিক হেয়ার, এখানে ইউজ করছেন এইচ রেফ। এইচ আর ইএফ বলা যাবে না, কি বলতে হবে? এইচ রেফ। এইচ আর ইএফ বলতে গেলে অটোমেটিক দেখবেন মুখে চলে আসবে এইচ আর এফ, এইচ রেফ বলতে হবে। আচ্ছা, এর ভিতরে আপনি যদি লিখেন facebook.com, জাস্ট facebook.com, লিংক হয়েছে? হয়েছে লিংক? ক্লিক করেন, কি শো করে? ফাইল নট ফাউন্ড। কি শো করতেছে? ফাইল নট ফাউন্ড শো করতেছে। কেন? ওয়াই? একটু উপরে লিংকটার দিকে তাকান, উপরের লিংকের দিকে তাকান। এবার দেখেন কি দেখা যাচ্ছে, কি লেখা আছে? ফাইল জি ড্রাইভ ওয়ার্ডপ্রেস ব্যাচ 24 ক্লাস 2 facebook.com। হইল কিছু? হইল কিছু? এটা কি facebook.com? না, আমরা যদি নর্মালি কিছু লিখি সেটা সে আমাদের এইচটিএমএল ফাইলটা যেখানে আছে, কোথায় আছে? জি ড্রাইভ ওয়ার্ডপ্রেস ব্যাচ 24 ক্লাস 2 এই ফোল্ডারে আছে। সো সে কি ঠিক এখানেই ওই জিনিসটাকে কাজ করানোর ট্রাই করবে। আচ্ছা, ধরে নেন আমরা এখানে অন্য একটা ফাইল বানাই, লিখলাম about.html। কি ফাইল তৈরি করলাম? about.html। এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে এখানে আমি ডক টাইপ html লিখলাম, শুরু করলাম, শেষ করলাম, সরি হেড বডি দুইটাই লিখলাম। হেডের ভিতরে টাইটেল দিয়ে দিলাম, সাপোজ দিস ইজ অ্যাবাউট পেজ। বডির ভিতরে h1 দিয়ে লিখলাম দিস ইজ অ্যাবাউট পেজ। এটা কি আলাদা ফাইল না? যদি আমরা এখানে লিখি বা এটাকে ডাবল ক্লিক করি, কি আসতেছে? জি ড্রাইভ ওয়ার্ডপ্রেস ব্যাচ 24 ক্লাস 2 about.html, তাই না? দুইটা কিন্তু একই ফোল্ডারে আছে, একই ফোল্ডার আছে। একটা ক্লাস 2 এর ভিতরে index.html আর একটা ক্লাস 2 এর মধ্যে কি about.html। আমি যদি ক্লিক হেয়ারের মধ্যে লিখি about.html, কি লিখি? সে সেম ফোল্ডারে about.html খুঁজবে না? ক্লিক করেন, কি আসতেছে? কারণ কি ওটা সেম ফোল্ডারে আছে, এই জন্য সেম ডিরেক্টরিতে সে about.html কে চিনে ফেলছে। বুঝতে পারছি? যদি আমরা অন্য কোনো নাম দিতাম সেম ডিরেক্টরিতে ওই নামটা পাইতো সে, ক্লিক করলে নট ফাউন্ড, ফাইলটা সে খুঁজে পাচ্ছে না। কিন্তু আমরা কি এরকম ফাইল কল করতে চাচ্ছি না, ওয়েবসাইট শো করতে চাচ্ছি? ওয়েবসাইট, ধরে নেন google.com। যখন কোনো ওয়েবসাইটকে চিনাইতে চাইবেন আপনি, অবশ্যই তার আগে http:// ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? http:// মানে যখন এতটুকু ইউজ করবেন আপনি, তখন আমাদের ব্রাউজারটা বুঝবে এটা একটা কি ওয়েবসাইট। আচ্ছা, আমরা কোনো একটা লিংকে ক্লিক করার আগেই জানতে পারবো ক্লিক করলে কই যাবে। কিভাবে? কেউ বলতে পারবেন? হ্যাঁ, রাইট। যখন আমরা কার্সরটা এখানে নিয়ে যাব, নিচে শো করবে এটা কোথায় যাবে। আমরা যখনই ফেসবুকের কোথাও ক্লিক করব, ক্লিক করলেই বা ক্লিক করার আগে কার্সর নিয়ে গেলে কিন্তু দেখায় এটা কোথায় যাবে। দেখতেছেন কি দেখায়? এটা কোথায় যাবে সেটা নিচে শো করে।
তাছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে টাইটেলে দিয়ে দিতে পারেন দিস উইল গো টু গুগল। তাহলে কেউ যখন কার্সর নিয়ে যাবে নিচে তো সে লিঙ্ক দেখতে পাবেই, উপর আবার টাইটেলও কিছু করবে দিস উইল গো টু গুগল। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, অ্যাট্রিবিউট লেখার সিস্টেমটা বুঝছি তো। আমরা অ্যাট্রিবিউট লেখার সময় অবশ্যই অ্যাট্রিবিউটের নামের আগে একটা না একটা স্পেস থাকতেই হবে। এখন আপনার মাথায় এই জিনিসটা আসা উচিত, টাইটেলটা মনে হয় পরে ইউজ করতে হবে না, অ্যাট্রিবিউট আগে পরে ফ্যাক্ট না। আমি যদি টাইটেল আগে ইউজ করি, এটা দিয়ে পরে ইউজ করি, একই কথা। আমি যদি এই টাইটেলটা পরে না লিখে আগে লিখতাম কোনো সমস্যা নেই, একই কথা। জাস্ট টাইটেলের ডিমান্ডটা হইতেছে তার আগে একটা স্পেস থাকতে হবে। এই টাইটেলের এই অ্যাট্রিবিউটের ডিমান্ডটা কি, তার আগে একটা স্পেস থাকতে হবে। দুইটাই অ্যাট্রিবিউট। কারো কনফিউশন আছে? আচ্ছা, এইচটিটিপি হচ্ছে নর্মালি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এইচটিটিপিএস মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ঠিক আছে, একটা ওয়েবসাইট যখন হোস্টিং করা হয় তখন যদি তারা এসএসএলটা কিনে ইউজ করে তাহলে এইচটিটিপিএস থাকে। যেমন হচ্ছে মনে করেন আমার ওয়েবসাইট mtmsujan.com, এর আগে যদি আমি এইচটিটিপি ইউজ করি আসবে, কিন্তু যদি আমি ইউজ করি এইচটিটিপিএস আসবে না, কারণ আমার হোস্টিং থেকে এই জিনিসটা কিনি নেই আমি। একটা দোকানের বাইরে, ধরে নেন একটা দোকানের বাইরে কি থাকে, নর্মালি কি থাকে? কিছুই থাকে না। দোকানের সামনে কিছু থাকে? সব কি থাকে? দোকানের ভিতরে থাকে। কিন্তু যদি কেউ দোকানের বাইরে থেকে কোনো প্রোডাক্ট দোকানের ভিতর থেকে কোনো প্রোডাক্ট বাইরে সাজায় রাখে, এটা কি অ্যাবনর্মাল লাগবে, অস্বাভাবিক লাগবে? যদি কোনো দোকানের ভিতরে জিনিস বাইরে থাকে স্বাভাবিকই লাগতেছে, কিন্তু সব দোকানের ভিতরে জিনিস বাইরে রাখে কেউ? রাখে? কিছু দোকানের ভিতরে সবকিছু থাকে, কিছু দোকানের কিছু ভিতরে না থাকলে বাইরে রাখে। ব্যাপারটা তো এরকমই। বাইরে ভিতরে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সব দোকান কি একরকম হয় না। তাই বলে কি আমি বলতে পারবো যে সব দোকানের বাইরে কিছু না কিছু থাকে? সে বাইরে তখনই রাখবে যখন তার দরকার হবে, তাই তো? যখন কারো এইচটিটিপিএস দরকার হয় কারো ওয়েবসাইটে, তখন সে ওইটাকে কিনতে হয়, কিনে অ্যাড করে ফেলে। সবাইকে এটা কিনে না, কিছু কিছু লোকজন আছে যারা তাদের ওয়েবসাইটে লাস্টে কি এসটা ইউজ করে বা কিনে লাগায়। বেনিফিট হচ্ছে ওয়েবসাইটটা হ্যাক হবে খুব কম। বুঝতে পারছি? তাই বলে কি এই দাঁড়াচ্ছে সবাই তাদের ওয়েবসাইটে এইচটিটিপিএস ইউজ করে না। যারা ইউজ করে না তাদের ওয়েবসাইটে যদি আমি এইচটিটিপিএস ইউজ করি আসবে? আসবে না, কারণ কেনা নাই তো, সে কিনে নাই। একটা সার্টিফিকেট বা কিনলেই এটা অটোমেটিক অ্যাড হয়ে যায় ওয়েবসাইটে, বা আপনি অ্যাড করতে পারবেন। মানে নর্মালি বোঝা যাচ্ছে সার্টিফিকেট, কিন্তু এটা একটা সার্ভিস, হোস্টিং এর একটা সার্ভিস, কিনলেই অটোমেটিক অ্যাড হয়ে যায়। হ্যাঁ, একটা সার্ভিস। সব ওয়েবসাইটে থাকে না, সব ওয়েবসাইটে কি ম্যাক্সিমাম ওয়েবসাইটে থাকে না। যারা দরকার হয় তারা ইউজ করে। তাই বলে আমরা যদি যে কোনো ওয়েবসাইটের আগে এইচটিটিপিএস ইউজ করে ফেলি, হয়ে ওই ওয়েবসাইট যদি এটা ইউজ না করে তাহলে তো ওয়েবসাইটটা আসবে না। হ্যাঁ, হোস্টিং থেকেই ওটা প্রোভাইড করা হয়। প্যাচায় লাভ নেই, প্যাচালে যারা জানা নাই বিষয়ে তারা কনফিউজড হয়ে যাবে। দরকার নেই, সবসময় কি ইউজ করবেন? এইচটিটিপি ইউজ করবেন। ঠিক আছে, এতক্ষণ যা বললাম বোঝার দরকার নেই। সবসময় কি ইউজ করবেন? এইচটিটিপি ইউজ করবেন। যদি ওই ওয়েবসাইটটা এইচটিটিপিএস ইউজ করে, এইচটিটিপি থেকে অটোমেটিক এইচটিটিপিএস চলে যাবে। যেমন ফেসবুক, ওরা কি এইচটিটিপিএস ইউজ করে। আপনি যদি এইচটিটিপিও ইউজ করেন অটোমেটিক কি চলে আসতেছে? এস চলে আসতেছে। সো আপনাকে এক্সট্রা করে এইচটিটিপিএস লাগাইতে হবে না। বুঝতে পারছি? সবসময় এইচটিটিপি ইউজ করব, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এটাক সম্পর্কে ধারণা চলে আসার কথা এতক্ষণে। এবার আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, এটাকে টার্গেট। সরি, বিআর বিআর এর কোনো অ্যাট্রিবিউট নাই। হ্যাঁ,
অন্য যেই ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ওই অ্যাট্রিবিউট কাজ করবে ওইটাতে ইউজ করবেন, আস্তে আস্তে দেখতে পাবেন, টেনশনে কিছু নাই। ওকে, আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করি, HREF, ঘাম মোছা যাবে না। ঠিক আছে, গরম সবারই লাগতেছে, রোজা আসলে দেখা যাবে। আমি এই স্টেপ এর জন্য ইউজ করছি যারা অন্য মনস্ক, যাতে তারা বলে ভাই আমি, যারা মানে বুঝতেছে কনসেন্ট্রেট করতেছে তারা বলবে ভাই আপনি একবার ইউজ করছেন, আপনি কনসেন্ট্রেশন দিয়ে রাখছেন এই জন্য দেখতেছেন, বাকিরা একবারও বলে নাই। আমি এখানে HREF আরেকবার লিখছি, ওটাই লিখতে চাইছিলাম বাট লিখছি কি HREF। আমি দেখতেছি ওনারা ঘাম মুছতেছে, ওনাদের কখনো এটা মনোযোগ দেওয়ার দরকার মানে কথা না, আপনি অন্যদিকে কনসেন্ট্রেশন দেওয়ারই দরকার নেই। গরম লাগতেছে সহ্য করেন, দুনিয়াতে 2 ঘন্টা গরম সহ্য করা যায়, যায় অবশ্যই যায়। আচ্ছা, HREF না, ওই অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে টার্গেট ইকুয়াল কাজ করবে, কাজ করবে না কয়জন আছেন একটু হাত তোলেন। না না, যারা অলরেডি আগে থেকে HTML পারেন বা HTML ইউজ করছেন, টার্গেট ইকুয়াল সুজন ইউজ করলে কাজ করবে না এরকম কয়জনের মনে হচ্ছে? এটা কাজ হচ্ছে ক্লিক করলে সেম উইন্ডোতে না, আলাদা একটা ট্যাবে চলে যাবে। আচ্ছা, আপনার আগে থেকে HTML সম্পর্কে আইডিয়া ছিল? আপনারও ছিল? তিনজনের ট্রাই করে দেখাটা মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে রাইট ওয়েতে শেখা। আচ্ছা রাইট, ওকে, রিলোড দেন একটা। সুজনের কত পাওয়ার দেখছেন? লিখলাম চলে আসছে। আচ্ছা, এখানে যদি অন্য কিছু লিখি, অন্য কিছু কাজ করবে? অবশ্যই করবে। বুঝি নাই। পিছনের আপনি আপনি বলেন এখানে সমস্যাটা কোথায়? আপনি তো বলছেন যে এটা কাজ করবে, কেন করতেছে, সমস্যা কোথায়? এটা এটা ঠিক আছে, রাইট? এটা আচ্ছা, আপনি আমাকে জাস্ট বলেন এখানে আমি যা খুশি যখন লিখবো কাজ করতেছে, এটা কি আসলেই কাজ করতেছে? মানে যেভাবে কাজ করার কথা ওইভাবে কাজ করতেছে? কেন মনে হচ্ছে ওইভাবে কাজ করতেছে না? মানে গেস। সব জায়গাতেই কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি। HTML আগে থেকে পারেন কিন্তু এটা বলতে পারবেন যে এটাতে সমস্যা কোথায়, এরকম কেউ আছেন? আপনি না, ভিউ সোর্সও লাল দেখা যাবে না, সরি। কি ইউজ করতে হবে সেটা জানতে চাই না, আমি বলছি এটাতে সমস্যা কোথায় বলেন। না না, আপনার ধারণাটা ভুল, আপনি আরেকবার বলেন, আবার বলেন, অন্য একটা অপিনিয়ন বলেন আপনার। আগে থেকে HTML জানা আছে আপনার? আচ্ছা আচ্ছা, এটা পুরোপুরি ভাবে কাজ করতেছে না, আমরা দেখে মনে হচ্ছে কাজ করতেছে, আসলে কাজ করতেছে না। দেখেন দেখাচ্ছি, রিলোড দেন, এখানে ক্লিক করেন, একটা অন্য একটা ট্যাবে ওপেন হয়েছে, এখানে এসে আবার ক্লিক করেন, আর কোনো ট্যাব খুলতেছে? সমস্যাটা এখানে। আমি এখানে যতবারই ক্লিক করবো আর ট্যাব ওপেন হবে না, কারণ ট্যাব একটা খুলে গেছে অলরেডি। ঠিক আছে, বুঝাইতে পারছি তো? কিংবা এটাতে ক্লিক করলে কই যাবে, কোথায় যাবে? google.com-এ যাবে। আপনি পরের ট্যাবটাতে google.com-এ গিয়ে বসে থাকেন, এবার ক্লিক করেন, আবার খুঁজছে কিন্তু আর খুলতেছে না। সো দিস ইজ রং। আমরা এখানে যাই ইউজ করি না কেন কাজ করবে, কিন্তু একবার জাস্ট ট্যাব ওপেন হবে, ট্যাবটা কেটে দিলে আবার ওপেন হবে, কিন্তু একবার ওপেন হয়ে গেলে
যতবারই ক্লিক করেন আর ওপেন হবে না। আমরা যদি এখানে একদম পারফেক্টটা লিখি, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ইউজ করি, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ইউজ করি, সেক্ষেত্রে যদি ক্লিক করি, এই যে আরেকটা ট্যাব ওপেন হয়েছে, আবার ক্লিক করি, আবার আরেকটা ট্যাব ওপেন হবে, আবার ক্লিক করি, এটা পারফেক্টলি কাজ করতেছে। যতবার ক্লিক করব অতবার ট্যাব ওপেন হবে। কিন্তু যদি আমরা কি নর্মাল কিছু লিখি, ট্যাব একবারই ওপেন হবে, আর ওপেন হবে না। সো দিস ইজ রং। এইচডিএফ কখনো দুইটা থাকবে না। যদি দুইটা লিখে রাখেন ওটা ভুল, তো ওটা তো আর ভ্যালিড না। আচ্ছা, আমরা যদি অন্য একটা ট্যাবে ওপেন করতে চাই, সেক্ষেত্রে টার্গেট কি লিখবো? আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আমি বাংলাদেশের খুব বড় বড় ডেভেলপারকে দেখছি এখানে ব্ল্যাঙ্ক ইউজ করে, ঠিক আছে? ইভেন তারা কি চিন্তা করে, ব্ল্যাঙ্ক লিখলেও তো কাজ করে। তখন একজনের সাথে আমি কথা বলতেছিলাম, উনি দেখতেছি ব্ল্যাঙ্ক ইউজ করে রাখছে তার ওয়েবসাইটে। আমি বললাম এটা তো ভুল লিখছেন, একটু ঠিক করেন। বলতেছেন না, এটা ঠিক আছে, আপনি ভুল জানেন, আপনি কম জানেন একটু। আমি ওনারা বললাম এটা ক্লিক করেন, ওপেন হয়েছে, আবার ক্লিক করেন, আর ওপেন হচ্ছে না। তখন বলতেছে না না, এটা এরকমই। তখন তাকে বললাম আসলে আপনার জানাই ভুল আছে, এখানে আপনি যাই লেখেন না কেন সবই কাজ করবে। তো উনি আসলে যাই লিখছে সবই কাজ করতেছে। যাই হোক, আমি ওনাকে হ্যারাস করতে চাই নাই, ওনাকে বলাটা দরকার ছিল। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক হচ্ছে পারফেক্ট ভ্যালু। অন্য কিছু ইউজ করলে কাজ করবে, কিন্তু একবারের জন্য, সব সময় না। আমি যদি এটাকে একই ট্যাবে রাখতে চাই, সেক্ষেত্রে কি ইউজ করব? কিছু ইউজ করা দরকার আছে? আমি চাচ্ছি ক্লিক করলে এই ট্যাবটাতেই থাকবে, অন্য ট্যাবে যাবে না, এই ট্যাবটাতে গুগলে যাবে। আপনি বুঝেন নাই? মানে কোনো টার্গেট কিছু ইউজ করা দরকার আছে? নাই। কিন্তু আমরা ইউজ করতে চাচ্ছি। ধরেন আপনি ঘাটতারা টাইপের মানুষ, আপনি টার্গেট দিয়েই এটারে একদম সেম ইতে রাখতে চাচ্ছেন। এখন আপনি যাই লেখেন সবই তো আরেকটা ট্যাবে নিয়ে যাবে, ঠিক আছে? এমন কিছু কি আছে কিনা যেটা লিখলে আপনার হ্যাশ দিতে চাচ্ছেন? আচ্ছা, দিয়ে দেন। এই যে আপনি যাই লেখেন না কেন অন্য ট্যাবে যাবেই, কিন্তু আপনি টার্গেট দিয়ে সেম ট্যাবে রাখতে চাচ্ছেন। কিভাবে? খালি রাখবেন? আচ্ছা, খালি রাখেন, ঠিক আছে? খালি রেখে রিলোড দেন, একই ট্যাবে ওপেন হচ্ছে। কিন্তু আমি কি বলছি, কিছু না কিছু লিখতে হবে, এমন কিছু লিখবেন যেটার মাধ্যমে সেম ট্যাবে থাকবে। এখানে লিখবেন আন্ডারস্কোর সেলফ। আচ্ছা, আমাদের টার্গেট আন্ডারস্কোর সেলফ কি কখনো লাগবে? দরকার হবে কখনো? অবশ্যই দরকার হবে। আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইছেন বা কোনো একটা বড় ডাইনামিক্যাল কিছু একটা বানাইছেন, আপনার ওইখানে টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক লেখা আছে। আপনি চাচ্ছেন কোনো একটা স্ক্রিপ্টের মাধ্যমে টার্গেট বাদ দিতে, কিন্তু টার্গেটটা আপনি বাদ দিলে আবার সমস্যা আছে, ঠিক আছে? আপনি চাইতেছেন টার্গেটের ভ্যালুটা চেঞ্জ করে এমন কিছু বসাইতে যাতে সেম ট্যাবে থাকে। বুঝতে পারছি? আপনি টার্গেটও রাখতে চাইতেছেন, আবার কি কিছু একটা লিখতেও চাইতেছেন যার মাধ্যমে সেম ট্যাবে ওপেন হবে। তাহলে কি লিখবেন? আন্ডারস্কোর সেলফ। মনে থাকবে? ওকে। অন্য কেউ হলে এটা একটা বুঝাইতে খুব বেশি হলে 2 মিনিট, আমি কিন্তু 10-15 মিনিট নষ্ট করে ফেলছি। এটা কারণ হচ্ছে, একটা জিনিস যখন দেখবেন খুব ভালো মতো দেখা উচিত কোথায় কি কি সমস্যা থাকতে পারে। আচ্ছা, আমরা এবার আরেকটা ট্যাগ সম্পর্কে আইডিয়া নেই, আইএমজি। ধরে নেন একটা ইমেজ, যে ইমেজটা আমি আমাদের ওয়েবসাইটে শো করাবো, ইমেজের মধ্যে কোনো লেখা থাকবে? থাকে? ইমেজের মধ্যে কোনো লেখা বসানোর দরকার হয়? ইমেজ তো ইমেজই। যেহেতু এখানে কোনো লেখা নাই, এজন্য আমি ট্যাগটা লিখছি এভাবে, আইএমজি স্পেস স্ল্যাশ এই। আমি আগেও বলছিলাম বিআর ট্যাগের মাঝখানে কিছু লিখতে হয় না বা লেখা দরকার হয় না, এই জন্য আমরা এভাবে লিখি। সেম ভাবে ইমেজ শো করানোর সময় আমাদের কিছু লিখতে হচ্ছে না, এই জন্য ট্যাগটা কিভাবে ইউজ করতেছি, এভাবে লেস দেন আইএমজি স্পেস স্ল্যাশ গ্রেটার দেন। সেভ করলাম, রিলোড দিলাম, কোনো ইমেজ শো করতেছে? এই ট্যাগটাও কিন্তু আপনার অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে। অ্যাট্রিবিউট যতক্ষণ না ইউজ করতেছি কাজ করবে না। বুঝতে পারছি? কোন অ্যাট্রিবিউট ইউজ করতে হয় এখানে? এখানে ইউজ করতে হয় এস আর সি, মানে সোর্স। কোন অ্যাট্রিবিউট ইউজ করতে হয়?
এসআরসি সোর্স না, এসআরসি সোর্স বললে সোর্সই লিখবেন সবসময়, না সোর্স না, এসআরসি। আর এখানে একটা ইমেজের লিঙ্ক ধরায় দিতে হয়। সাপোজ আমি গুগল থেকে google.com-এ গিয়ে একটা লিঙ্ক কালেক্ট করে নিয়ে আসি। কিছু একটা লিখেন, সাপোজ বার্ড। আচ্ছা, এই যে একটা ছবি কিভাবে কিভাবে আসছে আরেকবার দেখাচ্ছি। আমি সার্চ দিছি বার্ড লিখে গুগলে, মানে ছবিতে চিত্রতে বার্ড লিখে সার্চ দিছি, কিছু ছবি আসছে। এগুলোতে মাউস নিয়ে আমি কি খেয়াল করছি, সাইজটা দেখছি 3892 পিক্সেল, বিশাল। দেখতেছেন রেজুলেশন, দেখছেন বহুত বড়। আচ্ছা, পরেরটাতে দেখেন 1920 পিক্সেল, অনেক বড়, আমাদের স্ক্রিনের চাইতেও বড়। এটাতে কত 500, এটা মোটামুটি ছোট আছে, এই জন্য এটা ডাউনলোড করতেছি। আচ্ছা, এটাতে ক্লিক করার পরে সেকেন্ড যে বাটনটা থাকে এখানে ক্লিক করলে একদম মেইন জায়গায় নিয়ে যায়। এইটাই তো সেই ছবির লিঙ্ক, তাই না? ছবির লাস্টে কি লেখা? যদি দেখেন ছবির লাস্টে .jpg .png এই টাইপের কোনো এক্সটেনশন আছে, তার মানে এটাই হচ্ছে এই ছবির অরিজিনাল লিঙ্ক। এটাই কি এই ছবির অরিজিনাল লিঙ্ক। কপি করলাম, কপি করে এবার যদি আমি এসআরসির মধ্যে পেস্ট করে দিই লিঙ্কটাকে, ইমেজের লিঙ্কটাকে যদি পেস্ট করে দিই, খেয়াল মানে চেক করে নেবেন লাস্টে এক্সটেনশন আছে কিনা। এরপরে যদি আপনি এটাকে রান করেন, কি শো করতেছে? করে, শো করে। আমি প্রথম দিন বলছিলাম HTML এর কাজ হচ্ছে লেখা শো করা আর কি ছবি শো করা। আমরা বিভিন্ন ট্যাগ দিয়ে লেখা শো করানো শিখছি, এবার দেখতেছি ছবি কিভাবে শো করতে হয়। পারবো? এটা কঠিন খুব। ধরে নেন ফেসবুক, এখান থেকে কোনো একটা ছবিতে গেলাম আমি, সাপোজ আমি যে কোনো একটা ছবিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন উপরে একটা লিঙ্ক আসে, লাস্টে কোনো জেপিজি পিএনজি কিছু আছে। যদি এটাকে কপি করে আপনি এখানে দিয়ে দেন, কাজ করবে লজিক্যালি? লাস্টে যেহেতু এক্সটেনশন নাই, কাজ করার কথা, আমি বলছি জেপিজি পিএনজি এরকম এক্সটেনশন থাকলে কাজ করবে, কিন্তু এটা তো নাই। কাজ করার কথা মানে আমার লজিক অনুযায়ী করে না। কিন্তু যদি এটাকে রাইট ক্লিক করেন আপনি, তারপরে এই যে দেখেন কপি ইমেজ লোকেশন কিংবা ভিউ ইমেজ, এটা দিলে ডাইরেক্ট কপি হয়ে যাবে, আর এটা দিলে ওই ইমেজে চলে যাবে। এবার একদম লাস্টে চলে যান, এখানে কোনো আছে এক্সটেনশন আছে, একটু আগে আসেন, আছে। এবার আপনি জাস্ট এতটুকু কপি করেন, জেপিজি পর্যন্ত কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন। এবার আছে, এখন রিলোড দেন, একটা আসে। মজার ব্যাপার, ফেসবুকের এটা একটা সিডিএন ওয়েবসাইট, এখান থেকে যদি আপনি শুধুমাত্র জেপিজি বা পিএনজি পর্যন্ত কপি করে দেন আসবে না, কিন্তু যদি পুরোটুকু নেন, একদম পুরোটুকু, তারপরে পেস্ট করেন, সেই ক্ষেত্রে আসবে। মানে আমি বললাম অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কি করি, মানে আমরা কি করব, জেপিজি পর্যন্ত নিলেই চলবে। কোন পর্যন্ত? জেপিজি পিএনজি বা এক্সটেনশন থাকলেই চলবে। কিন্তু ফেসবুকে একমাত্র ওয়েবসাইট যেখানে আপনি যখন জেপিজি বা পিএনজি পর্যন্ত নিবেন তখন আসবে না, কারণ এই লিঙ্কগুলো ডিরেক্ট অ্যাক্সেস করা যায় না। এই জন্য তারা এরপরে কিছু এক্সট্রা আপনার টোকেন কি দিয়ে দেয়। এই পুরাটুকু যখন কপি করবেন তাহলে এটা আসবে, আদারওয়াইজ আসবে না। এটা শুধু ফেসবুকের ব্যাপারে। লিঙ্কটা কপি করলেই হবে, আর কাটা লাগবে না। আমি ফার্স্টে দেখেছি এই পর্যন্ত নিব না, এই পর্যন্ত নেওয়ার দরকার নেই, পুরোটাই কপি করেন, সহজ ব্যাপার। লিঙ্কটা কপি করে পেস্ট করে দেবেন।
ওরা ওই লিঙ্কগুলোকে সামহাউ সিকিউর করে রাখছে যাতে কেউ ডিরেক্ট অ্যাক্সেস করতে না পারে। আপনাদের এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই তো। সবসময় কি করবেন, এক্সটেনশন পর্যন্ত নেবেন। ফেসবুকের ক্ষেত্রে কি করবেন, ওই লিঙ্কটাই কপি করে বসা দেবেন, ঠিক আছে? আর ফেসবুকে ডাইরেক্ট রাইট ক্লিক করে কপি ইমেজ লোকেশন করেও আপনি লিঙ্কটা পাবেন। বুঝতে পারছি? যদি আপনি কোনো একটা ইমেজে রাইট ক্লিক করে কপি ইমেজ লোকেশন করেন সেক্ষেত্রে আপনি ইমেজের লিঙ্কটা পেয়ে যাবেন। কিন্তু এটা তো একটা ইমেজের লিঙ্ক, তাই না? এটা আবার এটা কপি করলে আসবে না, এটা একটা পেজের লিঙ্ক, ইমেজের লিঙ্ক না। ইমেজের লিঙ্কটা পাই আমরা যখন ভিউ ইমেজে যাই আর কি কপি ইমেজ লোকেশনে যখন ক্লিক করি তখনই ইমেজের লিঙ্কটা পাই আমরা যে কোনো জায়গা থেকে। সাপোজ এটাই যদি আমি এখানে রাইট ক্লিক করে এই যে কি কপি ইমেজ লোকেশনে ক্লিক করি, দেখেন জেপিজি পর্যন্তই আসছে, কারণ এই ওয়েবসাইটের সিস্টেমই এটা। বুঝতে পারছি তো? এত কমপ্লিকেশনের কিছু নাই। যে কোনো জায়গা থেকে যখন ইমেজ নিতে চাইবেন রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে কি করবেন, রাইট ক্লিক করে কপি ইমেজ লোকেশনে ক্লিক করবেন। কিন্তু এখানে দেখেন আমি রাইট ক্লিক করতেছি, কপি ইমেজ লোকেশন নাই, সো এটাকে আগে ক্লিক করে পপ আপে নিয়ে আসে, তারপরে দেখেন কপি ইমেজ লোকেশন আসে কিনা। বুঝতে পারছি? ওকে, অত কমপ্লিকেশনের কিছু নাই। জিনিসগুলো যত ডিপলি চিন্তা করবেন তত কঠিন লাগবে। ইজিলি চিন্তা করেন। যে কোনো ইমেজের লিঙ্ক যদি আমি ওয়েবসাইট থেকে নিতে চাই, ইমেজের উপর রাইট ক্লিক করব, কপি ইমেজ লোকেশনে ক্লিক করব, লিঙ্কটা কপি হয়ে যাবে, শেষ। সহজ জিনিস। হ্যাঁ, অবশ্যই করবে। মানে এই লিঙ্কগুলো না, এই লিঙ্কগুলো নেট ছাড়া কাজ করবে না। নেট ছাড়া কাজ করানোর জন্য কি করতে হবে সেটাই এখন দেখাবো, ঠিক আছে? বাট ওয়েবসাইট থেকে কিভাবে শো করতে হয় এটা ক্লিয়ার তো? আপনারা তিনজনের মধ্যে দুইজন দেখতেছি খুবই ফ্রাস্ট্রেটেড, মানে খুবই টায়ার্ড। টায়ার্ড থাকাটা খুব স্বাভাবিক, কারণ গরম থাকলেও আপনারা ফার্স্ট ক্লাস করতেছেন, প্রথম মাত্র 2টা ক্লাস হয়েছে, এই জন্য জিনিসগুলোকে একটু কঠিন লাগতেছে, টায়ার্ড লাগতেছে। 1 সপ্তাহ ঠিক মতো ক্লাস করেন, মানে 6-7 দিন, দেখবেন আর টায়ার্ড লাগবে না। আর মাঝখানে ব্রেক চাইতেছেন, ব্রেক দিলে সমস্যা আছে। ব্রেক দিলে প্রত্যেকটা ক্লাসেই মনে হবে ব্রেক দেওয়া উচিত, কিন্তু 2-3টা ক্লাস যখন ব্রেক ছাড়া করবেন তখন এমনি সহ্য হয়ে যাবে। অন্য ব্যাচে ব্রেক দেওয়া হয় না, কিন্তু তারা ঠিক মতোই ক্লাস করে। হ্যাঁ, কোনটা? ইমেজ শো করতে পারেন তো আপনি? ইমেজ শো করতে পারবো, আর কিছু চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এবার আমরা দেখবো ইন্টারনেট ছাড়া কিভাবে ইমেজ শো করতে হয়, ঠিক আছে? কি দেখবো? ইন্টারনেট ছাড়া কিভাবে আমরা ইমেজটাকে শো করতে পারি। আমি যদি এটাতে নেট কানেকশন ডিসকানেক্ট করে দিই, তারপর রিলোড দিই, আসে? এটা কিন্তু নেট থেকে শো করতেছে, নেট তো নাই, আসে কিভাবে? আমাদের ব্রাউজার এখন ইমেজটাকে ধরে রাখছে। আমি যদি কুকিজগুলো ক্লিয়ার করে ফেলি, মানে ব্রাউজারকে বলি তুমি যেগুলো এতক্ষণ পর্যন্ত দেখছো সব ভুলে যাও, এরপর যদি আমি রিলোড দিই, ও আসে, ইন্টারেস্টিং। আচ্ছা, আমি ফাইলের নামটা একটু এডিট করে দিই, নেট কানেকশন তো নাই। আচ্ছা, সামহাও এটা আসতেছে, আমাদের ব্রাউজার জোর করে ইমেজটাকে শো করতেছে, যেহেতু একবার অলরেডি একবার কি শো করছি। মাঝে মধ্যে ফেস করবেন কি, আপনি একটা জিনিস লিখছেন, সাপোজ দিস ইজ সামথিং, আপনি পরবর্তীতে চেঞ্জ করে লিখছেন দিস ইজ নাথিং, দেখবেন আগেরটাই শো করে। এই সমস্যাটা কিসের? ব্রাউজারের প্রবলেম। ব্রাউজার মাঝে মধ্যে একটা জিনিসকে তাদের কুকিজে স্টোর করে রাখে, পরের জিনিসটাকে শো করতে পারে না, আগের জিনিসটাকে শো করে। এই প্রবলেমটা ফেস করবেন মাঝে মধ্যে, ভয়ের কিছু নাই, ব্রাউজারের সমস্যা। আসবে, কারণ ব্রাউজার অলরেডি ধরে রাখছে এটাকে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি অন্য কোনো ইমেজকে শো করাইতে চাই তখন আবার আসবে না। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে আমাদের পিসি থেকে কিভাবে আমরা ইমেজ শো করব বা নেট ছাড়া।
যদি আপনি এখানে ঠিক যেখানে index.html আছে এখানেই একটা ইমেজকে রাখতে চান, আমাদের পিসি থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আসেন। আচ্ছা, এটার নাম দিলাম আমি বক্স, আর এক্সটেনশন কি .jpg। আচ্ছা, এটা কোথায় আছে? index.html-টা যেখানে আছে এক্স্যাক্টলি ওইখানেই আছে। যদি index.html যেখানে থাকে ইমেজ সেখানেই থাকে, তাহলে ফাইলের নামটা লিখে দিলেই চলবে। তাহলে কি শুধুমাত্র ফাইলের নামটা লিখে দিলেই চলবে এক্সটেনশন সহ? অন্য ড্রাইভে রাখারই দরকার নেই। আমরা যখন কোনো একটা লাইভ সার্ভারে কাজ করব তখন তো আর ড্রাইভ থাকবে না। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা কাজ করে এই ফাইলগুলোকে লাইভ সার্ভারে আপলোড করতে হবে। আপলোড করার সময় তো আর থাকবে না, মানে ড্রাইভ থাকবে না। আমাদের সবগুলো ফাইল একসাথে আপলোড করতে হবে। এখন কি আপনি এই ড্রাইভ থেকে কিছু আপলোড করবেন, ওই ড্রাইভ থেকে কিছু আপলোড করবেন না, একই জায়গায় রাখতে হবে যাতে আমরা লাইভ সার্ভারে ইজিলি সব একসাথে আপলোড করতে পারি। সরি, প্রসেস লাইভ সার্ভারে আপলোড করা দেখাইতে এখন 4 থেকে 5 ঘন্টা লাগবে। অন্য ড্রাইভে থাকলে এটা কলই করা যাবে না। আপনি যদি অন্য ড্রাইভে রাখেন ইমেজটাকে দেখাইতেই পারবেন না যে এটা এখানে আছে, এটাকে দেখাও। ঠিক আছে, লাইভ সার্ভারে কোনো ড্রাইভ থাকে না, ডিরেক্টরি থাকে, আগের ডিরেক্টরি পরের ডিরেক্টরি। এই কারণে কোনো ড্রাইভে রাখবো না, ডেস্কটপে রাখবো না, যেখানে ফাইলটা আছে এর আশপাশেই রাখবো। বুঝতে পারছি? হয় এখানে কোনো ইমেজ কোনো একটা ফোল্ডার করে সাপোজ সামথিং আমরা এখানে রাখতে পারি, তারপরও বুঝ দিতে পারবো যে এটা ফাইলটা যেখানে আছে সেখানে একটা ফোল্ডার, তার ভিতরে ইমেজটা আছে। কিন্তু এটা যদি ডাইরেক্ট কোনো ড্রাইভে নিয়ে যান তাহলে তো এটা আশপাশে আর থাকলো। হ্যাঁ, আপনি চাইলে এখানে ইমেজের জন্য নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। সাপোজ ইমেজেস নামে একটা ফোল্ডার করে সব ইমেজ এখানেই রাখলেন আপনি, সমস্যা নাই। যদি একটা ফোল্ডারে হয় আর আপনি লেখেন box.jpg তাহলে শো করবে না। কেন করবে না? কারণ এটা একটা ফোল্ডারের মধ্যে আছে। কিভাবে বুঝাবো তাকে যে এটা ফোল্ডারের ভিতরে? ফার্স্টে ফোল্ডারের নামটা লিখতে হবে। ফোল্ডারের নাম কি? ইমেজেস, তারপর একটা স্ল্যাশ দিতে হবে, তারপর ফাইলের নামটা লিখতে হবে। তাহলে সে বুঝতে পারবে ইমেজটা এই ফোল্ডারের ভিতরে আছে। ফোল্ডারের নাম স্ল্যাশ তারপরে ফাইলের নাম। কারো বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, বাই চান্স এটা যদি অন্য একটা ফোল্ডারে থাকতো, সাপোজ অন্য নামে একটা ফোল্ডারের ভিতরে এটা ঢুকিয়ে দিলাম আপনি বলেন সেক্ষেত্রে কি করতে হবে? আমি আরেকবার দেখাই। এখানে index.html আছে, সেখানে একটা ফোল্ডার আছে ইমেজেস, তার ভিতরে অন্য নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে box.jpg। মানে আগে ইমেজেস ফোল্ডার, তারপর অন্য ফোল্ডার, তারপরে ফাইলের নাম। না, আমাকে সাজেস্ট করা দরকার নেই। আপনি বলেন এখানে কি লিখতে হবে, আপনি জাস্ট বলেন এখানে কি লিখবো, আমি ওইটাই লিখবো। অন্য লিখতে হবে, এটা লিখবো। এখানে কি লিখবো সেটাই বলেন। আমি যেই ফোল্ডারে রাখছি যেটা বলবেন সেটাই লিখবো, এই জন্য যা বলবেন ঠিকঠাক মতো বলেন। আপনার যেটা মনে হচ্ছে ওটাই বলেন, বাট আমাকে বোঝানো দরকার নেই এটা লিখতে হবে ছাড়া বাকিটুকু বলেন। কোনটা লিখতে হবে, কোনটা অন্য, এতটুকু লিখলেই হবে। আমি আপনাকে আসলে কনফিউজড করার ট্রাই করতেছি, আপনি কনফিউজড হওয়ার দরকার নেই, কনফিডেন্ট থাকেন, যেটা মনে হচ্ছে ওটাই বলেন। তারপর কি লিখবো? box.jpg। একটু দেখেন ঠিক আছে কিনা। আমি ফোল্ডারের ভিতরে বোঝানোর জন্য একটা কিছু ইউজ করছিলাম, রাইট, স্ল্যাশ ইউজ করছিলাম। কনফিডেন্ট থাকতে হবে, ঠিক আছে? একটা জিনিস আপনার মনে হচ্ছে, অলওয়েজ বুঝাবেন এটা আমার মনে হচ্ছে না, আমি জানি এটা। যতক্ষণ বুঝাবেন নিজেকে এটা আমার মনে হচ্ছে, ততক্ষণ রাইট অ্যান্সার দিতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এটা হয় নাই। আমাদের আগের মানে এই ফোল্ডারের নামটা লিখতে হবে যে ফোল্ডারের ভিতরে আছে। আমাদের আগে এই ফোল্ডারের নামটা লিখতে হবে।
এই ফোল্ডারের ভিতরে কি আছে, অন্য নামের ফোল্ডার আছে, এই জন্য স্ল্যাশ দিয়ে অন্য লিখতে হবে, তারপরে ফাইলটা আছে। তাহলে কি আগে ইমেজেস, পরে অন্য, তারপর ফাইলের নামটা। আচ্ছা যদি এরকম হইতো, এখানে আরেকটা ফোল্ডার নামে তৈরি করে আমি তার ভিতরে রাখলাম, এবার আপনি বলুন অন্যর পরে আরেকটা, আচ্ছা অন্য স্ল্যাশ আরেকটা বক্স জেপিজি, ওকে আপনি শিওর এটাই হবে? ভালো করে দেখেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এটা তো বুঝলাম, একটা ফোল্ডারের ভিতরে নিয়ে গিয়ে আমরা আরেকটা ফোল্ডার এভাবে করে করে কাজ করতে পারবো, ফোল্ডারের নাম স্ল্যাশ আবার ফোল্ডারের নাম এরকম। কিন্তু যদি আগে হয়, সাপোজ index.html যেখানে আছে ঠিক তার আগে আছে, মানে আগের ডিরেক্টরিতে, পরে না। কোথায় আছে? আগের ডিরেক্টরিতে আছে। এটা কিন্তু পরের ডিরেক্টরি না, আছে কোথায়? আগের ডিরেক্টরিতে। সেভাবে সেক্ষেত্রে আমি কিভাবে এটাকে কল করব? আচ্ছা সেক্ষেত্রে আমাদের লিখতে হবে এটা, সরি ডট ডট স্ল্যাশ ইমেজের নামটা, বক্স ডট জেপিজি, ঠিক আছে। দুইটা স্ল্যাশ হবে? আচ্ছা দুইটা স্ল্যাশ হলে কাজ করবে কিনা বলুন তো? মনে হয় না, রিলোড দেন একটা, কাজ করবে। সো দিস ইজ দ্য টেস্ট অফ সুজন ভাই। সবকিছু টেস্ট করে দেখা আছে যে কোনটা কি কাজ করে। সরি, আচ্ছা রাইট, যদি এটা অন্য একটা ফোল্ডারে থাকতো, বক্স ডট জেপিজিতে আরেকটা, মানে আরেকটা ডিরেক্টরি আগে। আচ্ছা সরি আমি ভিতরে ঢুকে গেছি। এটা ধরে নেন এখানে আছে, মানে কি index.html এর আগের ডিরেক্টরির আগের ডিরেক্টরি, মানে দুইটা ডিরেক্টরি আগে। আপনি বলেন, আপনি এরকম। আচ্ছা আপনি বলেন তো এটা ঠিক আছে কিনা, শিওর আপনি? কোনো ভুল নাই? ওকে আপনিও শিওর ঠিক আছে এটা? আচ্ছা আমি যদি এটা এইভাবে লিখি, আচ্ছা ধরে নেন আমি এইভাবে লিখলাম স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, এটা দ্বারা কি বুঝাবে? এটা দ্বারা কি বুঝাবে জানা নাই? আচ্ছা সাপোজ এটা, এটা দ্বারা কি বুঝাবে? সেম ডিরেক্টরি বুঝাবে। ওকে রিলোড দেন, রাইট ক্লিক করেন, ভিউ ইমেজে ক্লিক করেন। আচ্ছা সরি আমি কপি ইমেজ লোকেশন করে এখানে পেস্ট করি। রাইট, যদি আমি শুধু স্ল্যাশ ইউজ করি তাহলে একদম রুট ডিরেক্টরিতে চলে যাবে, মানে ড্রাইভের পরেই বক্স ডট জেপিজি, ঠিক আছে। আমরা এটাকে কিসের মধ্যে রাখছি? জি ড্রাইভে, কিন্তু শো করতেছে কি ফাইল। মেন কথা আমরা যখন কোনো একটা ইমেজের আগে স্ল্যাশ ইউজ করব, এটা একদম রুট ডিরেক্টরিতে চলে আসবে, বুঝতে পারছো? আপাতত না বুঝলেও চলবে, লাইভ সার্ভারে গেলে আমরা এগুলো দেখবো। আচ্ছা উনি যেটা বলছে একদম ঠিক আছে, আমরা একটা ডিরেক্টরি আগে আনার জন্য কি ইউজ করি? ডট ডট স্ল্যাশ। দুইটা ডিরেক্টরি আগে আনার জন্য কি ইউজ করি? আবার ডট ডট স্ল্যাশ। মানে এটা একটা ডিরেক্টরি আগে আনার জন্য, এটা আরেকটা ডিরেক্টরি আগে আনার জন্য। আচ্ছা আপনি কি যেন বলছেন? হ্যাঁ রাইট, যতগুলো ডিরেক্টরি আগে থাকবে ততবার ডট ডট স্ল্যাশ। রাইট, আচ্ছা এটা কি দেখি কাজ করে কিনা। কাজ করছে। আচ্ছা উনি যেটা বললো, সাপোজ এটা এখানে আবার একটা ফোল্ডারে ঢুকা দিলাম আমি, মানে কি এটা হচ্ছে আপনার একটা ডিরেক্টরি আগে আসবে, আবার একটা ডিরেক্টরি আগে আসবে, পরে আবার আরেকটা ফোল্ডারে ঢুকে যাবে। ইজি, যে লজিক এতক্ষণ দেখছেন ওইটাতেই কাজ করবে।
ফার্স্টে আপনি একটা ডিরেক্টরি আগে আনবেন, আসছে একটা ডিরেক্টরি আগে, আবার আরেকটা ডিরেক্টরি আগে আনেন, আসছে, এবার একটা ডিরেক্টরিতে ঢুকান, ফোল্ডার স্ল্যাশ। খুব কঠিন লাগতেছে এই, বাট এত প্যাচানো, মানে আমরা দেখছি জাস্ট মানে এটা কিভাবে করে, বাট এত প্যাচানোর দরকার নেই। সবসময় যে কাজটা করবেন, যেখানে আমাদের index.html থাকবে ওইখানে একটা ফোল্ডার করে নেবেন, করে ওর ভিতরে ইমেজটা রাখবেন। বুঝতে পারছি? ওকে, আচ্ছা, ইমেজের স্ল্যাশ box.jpg। তো বহুত কিছু দেখলাম, এবার একদম আসল জায়গায় ফিরে আসি। একটা ইমেজ শো করছি আমরা, যদি ইমেজটাকে আমরা ছোট বা বড় করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি? বড় ছোট মানে সাইজ যদি বাড়াইতে চাই বা কমাইতে চাই তাহলে কি করব? এখানে আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, হাইট, উইথ। আচ্ছা, সাপোজ আমি উইথ ইউজ করলাম না, আমি শুধু হাইট ইউজ করলাম। হাইট দিলাম আমি 600, কি ইউজ করলাম? 600। আপনি বলেন তো কাজ করবে? করবে না। কি ইউজ করতে হবে এখানে? কিছু ইউজ করতে হবে না, এমনি কাজ করবে। এগুলো তো HTML এর বেসিকের চেয়েতেও বেসিক। আচ্ছা, যাই হোক, আমরা যদি এখানে কোনো একটা কিছু দেই এটা অটোমেটিক পিক্সেলই ধরে নিবে, লিখতে হবে না। হ্যাঁ বলেন। তাহলে পিএনজি লিখবেন, ইমেজের যে এক্সটেনশনটা থাকবে ওটাই লিখবেন। আপনি তো নিজে থেকে লিখবেন না, আপনি ওখানে রিনেম করে যতটুকু যেটা পান ওটাই লিখবেন, ওটাই কপি করে লিখবেন। আচ্ছা, বুঝতে পারছি। বড় করব কিভাবে? আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করা যাবে, উইথ। হাইট মানে কি দাঁড়াচ্ছে? উচ্চতা। আমি উচ্চতা বাড়ানোর পরে কিন্তু উইথও বেড়ে গেছে, কেন? রাইট, ব্যালেন্স করার জন্য, রেশিও ঠিক রাখার জন্য। হাইট বাড়লে যদি উইথ না বাড়ে তাহলে তো চ্যাপটা হয়ে যাবে না জিনিসটা। ও চাচ্ছে না চ্যাপটা হোক, এজন্য হাইটের সাথে সাথে উইথ বাড়ায় ফেলছে। কিন্তু যদি আমি উইথ স্পেসিফাই করে দিই, সাপোজ উইথ 200, হাইট 200, তখন কিন্তু চ্যাপটা হয়ে যাবে। আমি চাইতেছি চ্যাপটা করতে, কি চ্যাপটা হয়ে গেছে, তার মানে আমি স্পেসিফাই করে দিতে পারবো হাইট কত হবে, উইথ কত হবে। ক্লিয়ার? এটা ইমেজের উপর ডিপেন্ড করে। ইমেজটার যদি উচ্চতা বড় হয়, প্রস্থ ছোট হয়, তাহলে ওই অনুযায়ী বড় হবে। ঠিক আছে, না নির্দিষ্ট কোনো কিছু নাই। আপনার ইমেজটা যদি এরকম হয়, আমি একটু দেখে আসি। সাপোজ ইমেজের সাইজ হচ্ছে 322/241। কত? 322/241। যদি আপনি এখানে 644 করে ফেলেন সাইজটা, উইথ যদি 600 কত করেন, 44, মানে এই উইথের ডাবল, তাহলে হাইট কত হবে দেখেন তো? 482, মানে উইথটাও, সরি, হাইটটাও ঠিক তার ডাবল হয়ে যাবে। বুঝাইতে পারছি? কিন্তু যদি স্পেসিফাই করে দেন আপনি, যে এরকম আমি চাইতেছি হাইট এত হবে, উইথ এত হবে, তাহলে ওই অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, ওকে। না, লেখা দরকার নেই, HTML এ লেখার দরকার হয় না। স্ট্যান্ডার্ড হচ্ছে এইভাবে লেখা, স্ট্যান্ডার্ডই হচ্ছে এইভাবে লেখা। আর যদি আপনি চান পিক্সেল ইউজ করতে, কাজ করবে। কাজ করবে না তা না, কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, একটা ব্যাপার, ইমেজে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতেই হবে ভ্যালিড করার জন্য। এই ট্যাগটাকে ভ্যালিড করার জন্য বা স্ট্যান্ডার্ড করার জন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটা দরকার নাই। অপ্রয়োজনীয় অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, একটা নাম হচ্ছে ALT। সরি, আচ্ছা, আমরা IMG ট্যাগের মধ্যে ALT অ্যাট্রিবিউট মাস্ট লিখতেই হবে, যদিও এটার কোনো দরকার নেই আমাদের, তারপরেও লিখতে হবে। এটার কাজ কি? এটার কাজ হইতেছে, এখানে আমরা যা লিখবো, সাপোজ এখানে লিখলাম একটা বক্সের ইমেজ, কি লিখলাম? একটা বক্সের ইমেজ, ALT অ্যাট্রিবিউটের মধ্যে।
এসআরসি যখন থাকবে না, যখন এসআরসি থাকবে না তখন এটা কাজ করবে অল্টারনেটিভ টেক্সট হিসেবে। কি হিসেবে? অল্টারনেটিভ টেক্সট হিসেবে কাজ করবে তখন। যদি থাকে তাহলে কাজ করবে না। আমি কি বুঝাইতে পারছি? আমরা এসআরসি আর এলটি একসাথে ইউজ করব, কিন্তু যখন এসআরসি থাকবে না তখন কি কাজ করবে? এলটি কাজ করবে। আরেকটা ব্যাপার, এসআরসির ভিতরে যদি ভ্যালু না থাকে, খালি থাকে, তখনও কোনটা কাজ করবে? এলটি কাজ করবে। মানে এলটির ভিতরে যা লিখছে ওটা কাজ করবে অল্টারনেটিভ টেক্সট হিসেবে। আচ্ছা, এটা কেন লেখা হয়? এক্স্যাক্টলি কেন লিখবো আমরা? আমরা একটা সার্ভারে ধরে নেন একটা ইমেজ আপলোড করে ওটাকে কল করছি যে এটা এখানে শো করাও। সামহাউ ইমেজটা কখনো না কখনো মানে হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। সামহাউ কেউ একজন এটাকে ডিলিট করে দিছে। তখন কি ওই জায়গাটুকু খালি পড়ে থাকবে না? যাতে খালি পড়ে না থাকে এই জন্যই এলটি অ্যাট্রিবিউট ইউজ করবো আমরা। মানে অ্যাটলিস্ট যাতে ইমেজ যদি না পায়, সে যদি সার্ভারে সে ইমেজ না পায় তখন যাতে এটা শো করে, এই জন্য আমরা সরি ধরে নেন সামহাউ ইমেজটা ডিলিট হয়ে গেছে, ইমেজটা নাই, পাচ্ছে না। এসআরসিতে আমি ইমেজে লিঙ্ক করাইছি, দেখেন ভালো করে দেখেন, করাইছি। সামহাউ ইমেজটা নাই, পাচ্ছে না সে, তখন ইমেজের বদলে সেটা শো করবে। বুঝতে পারছি? এই জন্য ইমেজে ঠিক যেই জিনিসটার চিত্র দেওয়া আছে ওইটার নামটা লিখবেন। ইমেজে যদি হাতির ছবি থাকে এখানে কি লিখবেন? হাতি লিখবেন নাকি এলিফ্যান্ট লিখবেন? ইমেজে যদি ফেসবুকের লোগো থাকে অল্টারনেটিভ টেক্সটে কি লিখবেন? ফেসবুক। ফেসবুক লিখবেন, facebook.com না। ফেসবুকের লোগো তো শুধু ফেসবুক লেখা থাকে, ওইটাই লিখবেন। যদি ওইখানে থাকে একটা পাখি উঠতেছে, এলটিতে কি লিখবেন? বাট অ্যাটলিস্ট যদি ইমেজটা সামহাউ শো না করে, বা একটা লোকের ওয়েবসাইট খুবই নেট খুব স্লো, সে ধরনের কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে থাকে যেখানে 2Gও নাই, 1G, তো ইমেজগুলো লোড হইতে অনেক টাইম লাগবে না? যতক্ষণ ইমেজ লোড না হবে ততক্ষণ অল্টারনেটিভ টেক্সটটা শো করবে। বুঝতে পারছি? যাতে সে অ্যাটলিস্ট বুঝতে পারে এখানে একটা পাখির ছবি আছে। এই হচ্ছে অবস্থা। সরি, বলুন। এখানে আচ্ছা, হ্যাঁ আছে। আপনি চাচ্ছেন হাইটটা ডাবল করতে, এখানে ইউজ করবেন 200%, কিন্তু রিলোড দেন বড় হয়, বড় হবে না। এই কারণে রাইট ক্লিক করবেন, ভিউ ইমেজে যাবেন। কোথায় যাবেন? ভিউ ইমেজে। এখানে কার্সনটা নিয়ে যাবেন, এখানে শো করবে উইথ কত, কত উইথ, কত উইথ, উইথ 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 ফার্স্টে থাকে, প্রস্থটা প্রথমে থাকে 322। তার মানে ডাবল করতে হলে কি লিখতে হবে? 644 লিখতে হবে আমাদের। বুঝতে পারছি? আমি ইমেজের সাইজ জানি না বলে কিছু নাই, ইমেজের সাইজটা জেনে নিতে হবে, তারপর ডাবল করতে হবে। না না, অটোমেটিক করার ওয়ে নাই। অটোমেটিক করতে হলে হয় সিএসএস দিয়ে করতে হবে, আর নইলে যে কোয়ারি ইউজ করতে হবে, বা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। ওনাকে কনফিউজ করার জন্য লিখছি, ওটা কাজ করে না আমিও জানি। ওটা লিখে বসি 200% করলে কাজ করবে, কিন্তু এখানে গিয়ে দেখবো কাজ করে না। মানে আমরা নর্মালি কি মনে হবে, পার্সেন্টেজ দিলেই মনে হয় বাইরে যাবে, কমে যাবে। না, সব জায়গায় পার্সেন্টেজ কাজ করে না। এই জন্য এই ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে সাইজ কত, তারপর কি করতে হবে ওই অনুযায়ী লিখতে হবে। ওকে, এবার আপনাদের অ্যাসাইনমেন্ট, মানে বাসায় কি কি করবেন। গতকালকে একটা এসে লিখতে দিছিলাম না, কয়জন লিখেন নাই? একটু হাত তোলেন। লিখেন নাই বা পেন ড্রাইভে করে নিয়ে আসেন নাই? যে কোনো দুইটার একটা অপরাধ করছেন। নিয়ে আসেন নাই? দুজন, আপনারা দুজন, আপনি নিয়ে আসছেন। তিনজনের একজন আনেন নাই?
আপনি বাসায় কি করতেছেন এটা আমার হেডেক না, আপনি আমাকে কি শো করতে পারতেছেন, দিস ইজ মাই হেডেক। ঠিক আছে, আপনি বাসায় সারাদিন একদম মানে প্র্যাকটিস করতে করতে ঘাম ঝরে ফেলছেন, আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আপনি আমাকে ওই জিনিসটা শো করতেছেন কিনা। ঠিক আছে, ওকে, যারা আমাকে শো করতে পারবেন না এখন তারা হাত তোলেন। জোরে, উপরে, অনেক উপরে। 2 জন, 3 4 5 6 7 8 9 10 11 12, 12 জন আছেন। কজন? 26 জন না 25 জন মনে হয়। মানে অর্ধেকই করেন নাই, মানে প্রথম দিন থেকেই অ্যাসাইনমেন্ট মিস দেওয়া শুরু করছেন। অ্যাসাইনমেন্ট ডাজন্ট মিন বাসায় করা, অ্যাসাইনমেন্ট মিনস করে নিয়ে আসা, তাই তো? নাকি অ্যাসাইনমেন্ট মানে বাসায় করা? অ্যাসাইনমেন্ট মানে করে জিনিসটার আউটপুট শো করা। তো আপনারা যেটা করছেন বাসায় প্র্যাকটিস করছেন ওটা অ্যাসাইনমেন্ট না। ঠিক আছে, আমাকে শো করতে হবে। এখানে অনেকেই আছে গ্রুপে অ্যাড নাই, আপলোড করতে পারেন নাই, কিন্তু পেন ড্রাইভে করে নিয়ে আসছে। দিস ইজ কল্ড কমন সেন্স। আমাকে দেখাইতে হবে সামহাউ। ঠিক আছে, আমি গতকালকে বলে দিয়েছিলাম আমি একটা কাজ করতে দিছি, আপনার এর বাইরে চিন্তা করতে হবে এর বাইরে কি করা যায়। আপনি গ্রুপে অ্যাড নাই, আপনাকে এর বাইরে চিন্তা করতে হবে। গ্রুপে যেহেতু অ্যাড নয় সামহাউ আমাকে শো করতে হবে। সো আপনি যেহেতু ডেইলি পেন ড্রাইভ নিয়ে আসবেন, পেন ড্রাইভে করে নিয়ে আসেন। বুঝতে পারছি? সবসময় একটু মাথাটা দিয়ে চিন্তা করবেন। আচ্ছা, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি আজকের। সেই মেসেজটা লিখবেন। গরুর রচনা লিখলে গরুর ছবি থাকতে হবে। ঠিক আছে, এরকম অনেক কিছুর ছবি টবি অ্যাড করবেন, তথ্যবহুল একটা এসে তৈরি করে আমাকে দেখাবেন। ধরে নেন আপনি একটা কি বলা যায়, একটা কানের অসুখ নিয়ে আপনি লিখছেন, এটাই আপনার এসে, বিশাল একটা এসে। ওইখানে কানের যত ধরনের ছবি আছে বিভিন্ন প্যারাতে বিভিন্ন ছবি ইউজ করে নিয়ে আসবেন। বুঝতে পারছি? আর ওইখানে আজকে যতগুলো ট্যাগ দেখলাম সবগুলো ট্যাগ ইউজ করতে হবে। সাপোজ আপনি ওখানে একটা বাণী লিখছেন, একটা রেফারেন্স হিসেবে আপনি কোনো একটা লিঙ্ক ধরা দিতে পারেন, যেখানে গেলে আমি এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। আপনি এখানে লিঙ্কও ইউজ করতে হবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট অ্যাসাইনমেন্ট। যেহেতু আপনি 5 দিন টাইম পাচ্ছেন, আপনার হাতে 5 দিন ফ্রি টাইম আছে, প্রথম দিন এই কাজটা করবেন, মানে আগামী কালকের মধ্যে। বাকি 4 দিন কি করবেন? বাকি 4 দিন আপনার কাজ হচ্ছে W3 স্কুলে HTML টিউটোরিয়াল থেকে যত ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগের একটা লিস্ট তৈরি করবেন, যে ট্যাগগুলা আপনি দেখতে পাচ্ছেন এখানে। আমি কি বুঝাতে পারছি? যত ধরনের ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগের একটা লিস্ট তৈরি করবেন। তৈরি করে প্রত্যেকটা ট্যাগ ইউজ করে কিছু একটা তৈরি করে আমাকে দেখাবেন। কিছু একটা, আমি বলে দিব না কি তৈরি করতে হবে। আবার বলি, ধরে নেন W3 স্কুলসে গেছেন, নেক্সট চ্যাপ্টার করে সবগুলা ট্যাগের লিস্ট তৈরি করছেন আপনি। যেসব ট্যাগ আপনি দেখছেন এখানে, যেমন H1 H2 P A IMG, যত ট্যাগ আছে সব ট্যাগ লিস্ট তৈরি করে ফার্স্টে এখান থেকে বুঝা ট্রাই করবেন কোন ট্যাগের কাজ কি। ঠিক আছে, বুঝবেন কিভাবে? ট্রাই ইট ইয়োরসেলফে ক্লিক করবেন। বাম পাশে কোড দেখতে পাবেন, ডান পাশে আউটপুট দেখতে পাবেন। এভাবেই বুঝা ট্রাই করবেন। যদি না বুঝেন কোনো সমস্যা নাই, আমি তো দেখাবোই এগুলা। এমন না যে আমি এগুলো করতেছেন দেখে দেখাবো না, আমি অবশ্যই দেখাবো। কিন্তু আপনার কাজ হইতেছে লিস্ট তৈরি করে প্রত্যেকটা বুঝার ট্রাই করা, করে এই সব ট্যাগ ইউজ করে কিছু একটা তৈরি করবেন, একটা পেজ তৈরি করবেন, তৈরি করে আমাকে দেখাবেন। কেউ যদি না বুঝেন আমাকে বলেন, আমি আবার বুঝাচ্ছি। সেগুলোর বাইরেও যা আছে সব লিস্ট আলাদা জমা দিবেন, প্রজেক্টটা আলাদা জমা দিবেন। এটা IMG ট্যাগ তো আপনি জানেন, এটা দিয়ে কি করে? আমি বলছি যেগুলো আপনি জানেন না, যেগুলো আমি দেখাই নাই, ওই ট্যাগগুলোর কথা বলতেছি আপনাকে। আপনি যে ট্যাগগুলো জানেন না, কখনো দেখেন নাই, ওই ট্যাগগুলোর কথা বলতেছি। ঠিক আছে, আমি যেগুলো দেখাই নাই। আপনাদের কোনো সমস্যা আছে, কনফিউশন আছে এখানে? বুঝেন আমাকে, আমি কি দিছি, কি করতে বলছি। প্রথম দিন কি করতে হবে? আচ্ছা, গরু রচনা লিখতে বলি নাই। হ্যাঁ, সব ট্যাগ ইউজ করতে হবে। তারপরের 4 দিন কি করবেন?
ট্রাই করাটা দেখাবেন। লিস্ট আগে দেখাইতে হবে, ট্রাই করার পরে দেখাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, সবাই বুঝছেন তো? এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট। যারা করবেন না তারা আস্তে আস্তে ড্যাম হয়ে যাবেন, দেখবেন পরবর্তী ক্লাসগুলোতে কিছুই ভালো লাগতেছে না, কিছুই বুঝতেছেন না। স্টেপগুলো কাইন্ডলি ফলো করেন। আর যারা আজকে নিয়ে আসেন নাই, আজকে বাসে গিয়ে ওটা আপলোড করে দিন, ঠিক আছে? যারা আপলোড করেন নাই গ্রুপে বা অ্যাড ছিলেন না,